আসসালামু আলাইকুম। আমার দেখো গতদিন তোমাদেরকে আমি আহ, কোনটা পড়াইছিলাম যে উদ্ভিদ শারীরতত্ত্ব, রাইট? বোটানির উদ্ভিদ শারীরতত্ত্ব। সো উদ্ভিদ শারীরতত্ত্বের প্রথম পার্টে আমার পড়ানোর কথা ছিল খনিজ লবণ পরিশোষণ, লবণ পানি পরিশোষণ আর সালোক সংশ্লেষণ। তো আসলে লবণ পানি পরিশোষণ পড়ানোর পরে সালোক সংশ্লেষণ 2.5 ঘন্টায় শেষ করা আসলে সম্ভব হয় নাই, আর একটু আধা ঘন্টা বেশি লাগতো। সো ওই দিন নিতে পারি নাই, ওই দিন বেশি টায়ার্ড ছিলাম, এই কারণে তোমাদের ছোট্ট এই রেকর্ডিং ক্লাসটা দিলাম। এবং এই রেকর্ডিং ক্লাসটাও পুরাটুকু ঠান্ডা মাথায় দেখো। আমি জানি এই চ্যাপ্টারটা কতটা কঠিন। ঠিক আছে, আমি এটা নিজে এই চ্যাপ্টারের ভুক্তভোগী, আমি সব থেকে কম পারতাম এই চ্যাপ্টারটা আমার অ্যাডমিশনের টাইমে। তো এরপরে স্টুডেন্ট পড়াতে গিয়ে এটা একটা অবস্থায় চলে আসছে। গতদিনই সেটা দেখছো যে খনিজ লবণ পরিশোষণ এখন কত সহজে তোমাদেরকে বলে দিলাম। আমাকে এরকম সহজে কেউ বলে দেয় নাই। সালোক সংশ্লেষণও ব্যাপারটা কঠিন হলেও যতটা সহজে সম্ভব বলে দিব, যেন সারা জীবনও আর না ভুলো। ঠিক আছে, অ্যাটলিস্ট অ্যাডমিশন পর্যন্ত যেন আর না ভুলো। তো মেইনলি আজকে সালোক সংশ্লেষণের আমাদের যে পার্টটা বাকি ছিল সেটুকুই আমরা পড়বো। সো তাহলে চলো শুরু করা যাক। আমরা কিন্তু এই যে এইটা পড়ছিলাম, এইটা পড়ছি, এইটা পড়ছি, সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, এগুলো পর্যন্ত পড়া শেষ। পানি খনিজ লবণ প্রভাবকগুলো আমরা পড়ে ফেলছি। দেখো, তোমরা যারা এই ক্লাসটা রেকর্ডিংটাতেই ঢুকবা ঢুকবা হুট করে, আগের ক্লাসটা পুরোটুকু করো নাই, তাদের জন্য একটু শুরুতে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। তুমি গত ক্লাস যদি না করে থাকো, এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মিস করে যাচ্ছ, যেটা একেবারে লাইক ঠান্ডা মাথায় পড়াই দিচ্ছি, যেটা নাকি একেবারে কোনো কষ্ট ছাড়া পড়াই দিছি। ঠান্ডা মাথায় না, যেটা একেবারে কোনো কষ্ট ছাড়া পড়াই দিছি, সেটা হলো সব প্রভাবক, চারটা জিনিসের প্রভাবক: প্রস্বেদনের প্রভাবক, খনিজ লবণের প্রভাবক, খনিজ লবণ পরিশোষণের, সালোক সংশ্লেষণের প্রভাবক, শ্বসনের প্রভাবক। তো এইটা এত ইজিলি পড়াই দিছি, যারা এইটা শুরু করতেছো দেখতেছো তারা ওই ভিডিওটা আগেরটা পুরোটুকু দেখো, কারণ এর থেকে সহজভাবে আর বলা সম্ভব না। ওকে, তারপরে আমি সালোক সংশ্লেষণের এই আলোক নির্ভর অধ্যায়টা, এটার ইনিশিয়াল একটা আইডিয়া দিছি, বা সালোক সংশ্লেষণের ওভারঅল একটা আইডিয়া দিছিলাম। তো আজকে মেইনলি সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায়টা কমপ্লিট করব, যতটুকু বাকি আছে। আলোক নিরপেক্ষ পুরোটাই কমপ্লিট করব, পুরোটাই বাকি ছিল। প্রভাবক অলরেডি আমি পড়াই দিছিলাম, বললামই যে সবগুলো চারটা প্রভাবক একসাথে মনে রাখা যায়। সো আলটিমেটলি প্রভাবকগুলো আমি পড়াই দিছিলাম। লিমিটিং ফ্যাক্টরটা ওইরকম কঠিন কোনো কিছু না। সো মেইনলি বলতে পারো যে আমাদের হলো আলোক নিরপেক্ষ অধ্যায়টাই মেইন ফোকাসে রেখে পড়তে হবে। সো তাহলে চলো, আমাদের দেখা গেছে যে তাহলে খুব বেশি টপিক কিন্তু বাকি নাই। তুমি নিজেই দেখতেছো এখানে কিন্তু খুব বেশি একটা টপিক বাকি নাই। সো তাহলে চলো শুরু করা যাক আমাদের পড়া। সেটা হলো হুম, এতটাও নিচে না, বেশি নিচে চলে আসছে। তো হুম, এই তো, এইখান থেকে আমরা শুরু করব। চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন পড়াবো। এগুলো কিন্তু খুবই কঠিন টপিক। সো আলটিমেটলি এখান থেকে একটু মনোযোগ দিও তোমরা, নাইলে কিন্তু বিপদে পড়বা। ওকে, সো তাহলে আমাদের পড়া শুরু হচ্ছে গত ক্লাসে আগের পর্যন্ত পড়াইছিলাম। তোমাদের যদি মনে থেকে থাকে তাহলে তোমরা দেখবা যে গত ক্লাসে এই যে কি বলে ফটো সিস্টেম পর্যন্ত পড়াইছিলাম। ওকে, ফটো সিস্টেম পর্যন্ত পড়ানো হয়েছিল। এরপরে আমরা এখান থেকে শুরু করার কথা ছিল সালোক সংশ্লেষণের ক্রিয়া কৌশল। আচ্ছা, গত ক্লাস যারা মনোযোগ দিয়ে করছো তারা জানো যে আমি সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা থেকেই সবকিছু বের করে ফেলছিলাম। তো আমি এই ক্লাসে একই কাজ করব। গত ক্লাসে তো বিক্রিয়া একভাবে পড়ায় দিছি, আজকের ক্লাসেও সেম বিক্রিয়াটা, ওর ভিতরে আরো কিছু রহস্য লুকায় আছে, আরো কিছু সহজভাবে পড়ার জিনিস লুকায় আছে, সেটা একটু দেখায় দিব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা একটু সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখে ফেলি। ওকে, প্রথমত আমাদের কার্বন ডাইঅক্সাইড লাগবে, ভালো কথা। কার্বন ডাইঅক্সাইডের সাথে আমাদের কি লাগবে? পানি লাগবে। এবং এইটা ক্লোরোফিল দিয়ে, তারপরে সূর্যের আলোর প্রভাবে, ওইটা যেহেতু আমাদের মেইন থিম না, সো আমি লিখলাম না। মানে এখন যেটা পড়াবো সেখানে সূর্যের আলো আর ক্লোরোফিল বলাটা জরুরি না, সো এই জন্য লিখলাম না। গত ক্লাসে জরুরি ছিল বলে দেখাইছিলাম। তো এখান থেকে কি তৈরি করবে? এখান থেকে গ্লুকোজ তৈরি করবে। এখন গ্লুকোজ তৈরি করবে এবং সেই সাথে অক্সিজেন এবং পানি তৈরি করবে, পানি করবে এবং অক্সিজেন করবে। তো এটা যদি আমরা সমতা করি, সমতা করলে দেখবো, একটু অন্য কালার দিয়ে সমতাটা করে ফেলি। সমতা করলে দেখবো আমরা যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি, সরি, 12 অণু পানি। ওকে, 12 অণু পানি, এবং তারপরে হলো 1 অণু গ্লুকোজ, 6 অণু পানি এইদিকে আছে, 6 অণু অক্সিজেন। ওকে, সো মোটামুটি এটা হলো সমতা। এখন আমরা কেন লিখলাম, বা এটার থেকে আসলে কি জানা যায়, চলো। গতদিন একটু আহ গ্লিমস দিছিলাম, একটা ট্রেইলার দিছিলাম, সেই ট্রেইলারটা আজকে ফুল মুভি দেখবা। ঠিক আছে, খুবই সহজ ভাবে।
একটু ঠান্ডা মাথায় ধৈর্য নিয়ে দেখো, খুবই সহজ হবে এটা। আচ্ছা, জানি আমরা সালোক সংশ্লেষণের ফটোসিনথেসিস, ঠিক আছে, লিখলাম ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিসের দুইটা পর্যায় আছে, তাই না? আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়, তাই না? আমরা জানি যে এটা দুইটা পর্যায় আছে। একটা হলো আলোক নির্ভর, ঠিক আছে, আলো লাগে, আলোক নির্ভর। আর একটা হলো অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। সো শর্টে লেখার জন্য আমরা এইভাবে লিখলাম, ওকে, অন্ধকার পর্যায়। তো এখন দেখো, আলোক নিরপেক্ষ আর অন্ধকার পর্যায় দুইটাতে কি হয়, এই দুইটা মিলে টোটাল বিক্রিয়াটা হয়। এটা কি তুমি বুঝতেছো? তুমি মাথার মধ্যে এটা কি ঢুকাইতে পারছো যে ভাই সালোক সংশ্লেষণ তো এইটাই, তার মানে এর ভিতরেই আলোর পার্ট আছে, এর ভিতরেই অন্ধকার পার্ট আছে। তাহলে এটা যদি বুঝে যাও, তোমার এখন করতে পড়তে সুবিধা হবে। দেখো, আলোক পর্যায়ে হয় মেইনলি, আলোক পর্যায়ে হয় মেইনলি পানিটা নিয়ে কাজ, আর অন্ধকার পর্যায়ে হয় মূলত এই তোমার কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে কাজ। আপাতত এটুকু মাথায় ঢোকাও। তার মানে পুরা সালোক সংশ্লেষণ এইটা, আর এর মধ্যে আলো হলো এই অংশটুকু, আলো হলো এই অংশটুকু পর্যায়ে কাজ, আলোক পর্যায়ে এই পানি নিয়ে কাজ হয়, আর অন্ধকার পর্যায়ে কাজ হয় কার্বন ডাইঅক্সাইড নিয়ে। মাথার মধ্যে ঢুকাও। এখন কথা হলো, আলোক পর্যায়ে পানি কি হয়? আলোর প্রভাবে পানি ভেঙে যায়। আলোর প্রভাবে পানি ভেঙে যায়, এটা কিন্তু গতকালকে পড়াইছিলাম। আলোর প্রভাবে পানি যদি ভেঙে যায় সেটাকে কি বলে বলতো? ফটো। আলো মানে হলো ফটো, এবং ভেঙে যাওয়াকে বলে লাইসিস। তাহলে আলোর প্রভাবে পানি ভেঙে গেলে সেটাকে বলা হয় ফটোলাইসিস। ওকে, আলোর প্রভাবে পানি যদি ভেঙে যায় সেটাকে বলা হয় ফটোলাইসিস। এখন মজার ব্যাপার হলো, ফটোলাইসিসে কি হয় সেটা গতকালকে তোমাদেরকে পড়াইছি, গত ক্লাসে বা এই ক্লাসের আগের পার্টটাতে পড়াই দিছি। তাহলে একটু ওখান থেকে দেখবা, কারণ ওখানে পুরাটাই ডিটেলস বলছি, কিভাবে ভাঙলো কি ভাঙলো, তারা এখন যারা নতুন করতেছো তাদের জন্য কিন্তু এখানে আর দেখালাম না। ওকে, তো পানি যখন ভেঙে যায়, দেখো দুইটা এইচ প্লাস আর ওএইচ মাইনাস এরকম কিন্তু হয় না। এখানে দুইটা এইচ প্লাস তৈরি হয়, আর দুইটা ইলেকট্রন তৈরি হয়, এবং সাথে হাফ অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে, হাফ O2 তৈরি হয়। এটাকে তুমি 4 দিয়ে গুণ করে দিতে পারো। আচ্ছা, এখন কথা হলো, একটা পানি ভেঙে এটা তৈরি হতো, একটা পানি ভেঙে এটা তৈরি হতো, কিন্তু এখানে পানি কয়টা আছে চলো ভাইয়া দেখি তো। এখানে পানি আছে, দেখো তুমি যদি দেখো, এখানে পানি আছে তোমার, আচ্ছা এসব পেন্টার নামি, এখানে পানি আছে তোমার 12টা, 12টা পানি আছে। তাহলে একটা পানি থেকে যদি হয় এইটা, তাহলে 12টা পানি থেকে কয়টা হবে? 12 দিয়ে পুরাটাকে গুণ করে দিতে হবে। তো 12 দিয়ে যদি আমি পুরাটাকে গুণ করি, কেন আমি ম্যাথ করাইতেছি বুঝবা, একেবারে খাপে খাপে মিলে যাবে, এই জন্য আমি ম্যাথ করাইতেছি। 12 দিয়ে যদি পুরাটাকে গুণ করো, তাহলে দেখো 24টা এইচ প্লাস তৈরি হয়। ওকে, এবং 24টা ইলেকট্রন আসে, এবং দেখো কয়টা O2 আসে, দেখো 12 হাফ গুণ করলাম, 6টা O2 আসে। এখন ইন্টারেস্টিংলি কিসের সাথে জানো এই 6টা O2 মিলে যাচ্ছে? কিসের সাথে মিলতেছে জানো? এই 6টা O2 আসলে কার সাথে মিলতেছে দেখো। এই যে তুমি 6টা O2 লক্ষ্য করলা, এই 6টা O2 আসলে কই যাবে? এই 6টা O2 আসলে এই যে দেখো, এই 6টা O2 হলো এই O2। দেখো তো আমার বিক্রিয়াটা দাঁড়ায় যাচ্ছে কিনা, আমার বিক্রিয়াটা আসলে এখানে তৈরি হচ্ছে কিনা, খাপে খাপে মিলে যাচ্ছে কিনা। দেখো, তোমরা এতদিন এইভাবে পড়ছো বিক্রিয়াটা, যে ঠিক আছে ভাইয়া এইটুকু বিক্রিয়া, বাট একটা বিক্রিয়াটা এত সহজে হয় না, এর ভিতরে অনেকগুলো জটিল ধাপ আছে। পানিটা এত সহজে অক্সিজেন হয় না, পানি অক্সিজেন হওয়ার আগে গল্প আছে। আলো এসে পড়তে হয়, সেই আলো এটাকে হাইড্রোজেন ইলেকট্রন অক্সিজেনে কনভার্ট করে, দেখো অক্সিজেনটা সুন্দর মতো চলে গেল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি তো ঠিক আছে বুঝাইতেছেন, খুবই ভালো কথা, কিন্তু তাহলে খালি অক্সিজেন পাঠায় দিলেন, তাইলে আমার এই যে কি বলে 24টা ইলেকট্রন 24টা হাইড্রোজেন, এদের কি হবে? এরা কি দোষ করলো? এদের কি কোনো দিকে যাওয়ার নাই? এদের হলো কোনো মায়া দরদ নাই এদের উপর আপনার? দেখো, তাহলে এদের উপরেও আমার মায়া দরদ আছে। এখন কথা হলো, এদের থেকে কি তৈরি হবে চলো সেটা দেখে নিই। এই 24টা হাইড্রোজেন এইচ প্লাস কি করবে জানো? দুইটা দুইটা করে চলে যাবে, তো 24টা এইচ প্লাস দুইটা করে প্যাকেট হয়ে যাবে। দুইটা করে প্যাকেট হয়ে কই যাবে? দুইটা করে প্যাকেট হয়ে এরা NADP এইচ প্লাস তৈরি করবে। দেখো তো চিনো কিনা? এই যে আমরা NADP চিনি, পরে দেখি যে NADP জারিত হয়ে কি তৈরি করে? NADP এইচ প্লাস তৈরি করে। তোমাদের মনে আছে কিনা? এই যে NADP এইচ প্লাস তৈরি করলো, এই হাইড্রোজেন গুলো কই থেকে আসলো? কখনো কি প্রশ্ন করছো নিজেকে? এটা তো সেই ক্লাস 8 থেকে পড়তেছো, ক্লাস 9 থেকে পড়তেছো, তো এটা তো কখনো প্রশ্ন করো নাই। এই এইচ প্লাসটা আসলো এই পানির হাইড্রোজেন থেকে। এবার বুঝবা, খাপে খাপে সব মিলে যাবে। এই এইচ প্লাস আসলো পানির হাইড্রোজেন থেকে। তাহলে দেখো, এই পানির হাইড্রোজেন থেকে যদি এইচ প্লাসটা আসে, তাহলে কয়টা আসবে? কয়টা আসবে দেখো, তুমি যদি দেখো তাহলে এখানে আসবে হলো টোটাল 12টা। ওকে, এখানে আসবে টোটাল 12টা, কারণ 24টা দুই ভাগ হয়ে দুইটা প্যাকেট হয়ে গেছে, তাহলে 12টা আসতেছে। ভালো কথা।
তো এবার তুমি দেখো এটা একটা তৈরি হলো, আরেকটা জিনিস তৈরি হবে, সেটা হলো ইলেকট্রন গুলা। ইলেকট্রন গুলারও তো কোনো দিকে পাঠাইতে হবে। ইলেকট্রন গুলাতে শক্তি জমা থাকে, এই শক্তিগুলো ব্যবহার করে এডিপি এটিপিতে পরিণত হয়, ঠিক আছে। দেখো এই শক্তিগুলো ব্যবহার করে কি হয়, এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট পিআই যুক্ত হয় না, এগুলো পড়ছো না? তো যুক্ত হয়ে তখন কি তৈরি করে, যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এই যে এটিপি তৈরি করলো, এটা তাহলে কার জন্য তৈরি করলো, কার মায়ের দয়াই তৈরি করলো? এই এটিপি তৈরি করলো ইলেকট্রনের দয়াই, ইলেকট্রনের শক্তি নিয়ে। কখনো কি ভেবে দেখছো যে এই যে এটিপি তৈরি হয়, আমরা বলি যে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু এটা ভাবিও না যে ভাই সালোক সংশ্লেষণে কি এটিপি তৈরি হয়, আমরা কিন্তু এভাবে ভাবি না। সালোক সংশ্লেষণে হ্যাঁ, শেষে হয়তো এটিপি তৈরি হয় না, শ্বসনে এটিপি তৈরি হয়, শ্বসনে পড়বা, কিন্তু সালোক সংশ্লেষণের মাঝে এটিপি কিন্তু আত্তীকরণ শক্তি। এটা সবাই পড়ছে না, এটিপি আর এনএডিপি H+H+ আত্তীকরণ শক্তি। তো দেখো সেই আত্তীকরণ শক্তি আমরা বলি, কিন্তু কই তৈরি হলো, কোথায় ব্যবহার করলাম, এটা কিন্তু আমরা পড়ি না। আসলে এটা আমাদেরই ব্যর্থতা, আমরা হলো একটু বুঝে এতদিন পড়ি নাই, তাই না? সো তাহলে দেখো এটিপি তৈরি হয় কিন্তু শেষ পর্যন্ত থাকে না, ব্যবহার হয়ে যাবে। ব্যবহার কোথায় হবে সেটাও দেখায় দিব। ওকে, সো তার মানে আলটিমেটলি দেখো এই যে আমি আলোক পর্যায়ে কিন্তু তোমাকে আমি পুরাটাই পড়ায় দিছি। তুমি জাস্ট দেখো আলোক পর্যায়ে আমি তোমাকে পুরাটাই পড়ায় দিছি। কি পড়ায় দিলাম তোমাকে পুরাটাই? এই যে আলোক পর্যায়ে এখান থেকে শুরু হলো। ওকে, আলোক পর্যায়ে এখান থেকে অন্য কোনো একটা কালার দিই, ধরো লাল কালার দিই। আলোক পর্যায়ে এখান থেকে মনে করো শুরু হলো, শুরু হয়ে এটা হলো আসলে এইদিকে পানির উপরে কাজ হবে। মেইনলি আলোক পর্যায়ের পুরা ফোকাসটাই থাকে পানির উপরে। সেই পানিটা ভেঙে যাবে আলোর কারণে, আলোর কারণে পানি ভেঙে গিয়ে H+ তৈরি হলো, ইলেকট্রন তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো। H+ ইলেকট্রন আর অক্সিজেন, তারপরে কি হবে, H+ ইলেকট্রন আর অক্সিজেন গুলো তোমার তারপরে দেখো H+ গুলো থেকে NADP H+H+ তৈরি হবে, এটাও একটা আত্তীকরণ শক্তি। এটিপি তৈরি হবে, এটাও একটা আত্তীকরণ শক্তি। আর এইদিকে অক্সিজেন একেবারে শেষে যে চুপচাপ বসে আছে, মানে ওই অক্সিজেনের আর কোনো ভূমিকা নেই, ও চুপচাপ বের হয়ে চলে গেছে। তার মানে দেখো তো এই যে পানি থেকে যে অক্সিজেন আসে, এটা তো প্রমাণ কে করছিল, গত ক্লাসে বলছিলাম তিনজন বিজ্ঞানী তিন ভাবে প্রমাণ করছিল। আজকেও একটু দেখবো, ভ্যান নিল, হিল আর রুবেন ক্যামেন। তো আলটিমেটলি দেখো আমাদের কথা কিন্তু যেইভাবেই বলি মিলে যাচ্ছে, কারণ ভুল কথা বলতেছি না, তো যেইভাবেই বলি না কেন কথা মিলে যাচ্ছে। ওকে, তো তাহলে এখন দেখো কথাগুলো আরেকটু মিলাই। সেটা হলো এই যে তোমার এনএডিপি H+ এটিপি, এইটা তো আলোক পর্যায়ের শেষে তৈরি হলো, তাহলে এটা কই লাগবে ভাই, এটা আপনি কই ব্যবহার করবেন? ইন্টারেস্টিংলি দেখো এখনো কিন্তু আমার কার্বন ডাইঅক্সাইড বাকি আছে, যেটা অন্ধকার পর্যায়ে, তাই না, ইউজ করবো আমরা। তো দেখো এই এনএডিপি আর এটিপি এরা হলো কই যাবে, এরা দুইজনই কার্বন ডাইঅক্সাইডের উপরে কাজ করবে, ঠিক আছে, এরা দুইজনই কার্বন ডাইঅক্সাইডের উপরে কাজ করবে। তো কার্বন ডাইঅক্সাইডের উপরে কাজ করে অন্ধকার পর্যায়ে কাজ করবে। দেখো তাহলে আলোক পর্যায়ে আমি শক্তি তৈরি করে ফেলছি, আমার কি আর রাতে আলাদা করে আলোর দরকার আছে? দরকার নাই, কারণ আমার কাছে অলরেডি শক্তি আছে। আমি ধরো কি বলে দিনের বেলা ব্যাটারিতে চার্জ দিয়ে রাখছি, তো ধরো আমি ব্যাটারিতে চার্জ দিয়ে রাখছি, ফোনে চার্জ দিয়ে রাখছি। তো যখন আমি কারেন্ট চলে যাবে বাসায়, তখন কি আমার হলো ফোন একা একাই চলবে না, মনে কি হবে যে কারেন্ট ছাড়াই ফোন চলতেছে, কিন্তু এটা কি আসলে সত্যি? এটা তো আসলে সত্যি না। মানে ব্যাপারটা হলো আরেকবার ক্লিয়ার করি। ধরো তুমি বলতে পারো যারে দেখ দেখ আমার ফোন তো বিদ্যুৎ ছাড়াই চলে। হ্যাঁ, তোমার ফ্রেন্ড বললো যে কিভাবে বিদ্যুৎ ছাড়া চলে? এই যে এখন তো বাসায় লোডশেডিং চলতেছে, তাও দেখে আমার ফোন চলতেছে। এটা তো বোকার মতন কথা হয়ে গেল। আসলে তোমার বাসায় যখন লোডশেডিং ছিল না, তখন তো তুমি ফোনে চার্জ দিয়ে রাখছো। তো ব্যাপারটা এরকম যে আলোক পর্যায়ে এই চার্জটা দিয়ে রাখা হয়, এটিপি আর এনএডিপি হলো চার্জটা। তো অন্ধকার হয়ে গেছে যখন, বা যখন আলোর কাজ শেষ, তখন এই চার্জের জিনিসটা পাওয়ারটা ইউজ করা হয় কার্বন ডাইঅক্সাইডের উপরে, বা কার্বন ডাইঅক্সাইড ইউজ করে চার্জটা, ইউজ করে কার্বন ডাইঅক্সাইডটা তখন নিজে ভেঙে যায়। ভেঙে তখন গ্লুকোজ তৈরি করে, ভাঙে তো না, মানে কার্বন ডাইঅক্সাইড তখন ওই হাইড্রোজেন, দেখো কয়টা হাইড্রোজেন ছিল এখানে, 12 × 24টা হাইড্রোজেন ছিল। দেখো এই কার্বন এখান থেকে যদি 12টা হাইড্রোজেন নিয়ে নেয়, দেখো একেবারে খাপে খাপে মিলে যাবে। দেখো এখান থেকে 12 × 24টা ছিল, স্যার কার্বন দেখো 6টা কার্বন এখানে বসে গেল, 6টা কার্বন এখানে বসে গেল। হাইড্রোজেন কয়টা ছিল, 24টা ছিল, 24টা হাইড্রোজেনের মধ্যে 12টা হাইড্রোজেন এখানে বসলো, দেখো 12টা হাইড্রোজেন এখানে বসলো, আর 12টা হাইড্রোজেন এখানে বসলো। ঠিক আছে, ভালো কথা। অক্সিজেন কয়টা ছিল, অক্সিজেন ছিল 12টা। দেখো সেই 12টা অক্সিজেনের মধ্যে 6টা অক্সিজেন এখানে বসলো, 6টা অক্সিজেন এখানে বসলো। তুমি ইমাজিনও করতে পারতেছো না জিনিসটা এতটা সুন্দর ম্যাথমেটিক্যালি মিলে যায়, তুমি যদি পরীক্ষার হলে পারফেক্টলি এটা লিখে দিয়ে আসতে পারো। এটা তোমার এইচএসসি তে সিকিউতে আসলে, ভাইয়া তুমি এই ছবিটার কথা মনে করবা, একটা রাফ করবা এই ছবি, তুমি পুরাটা লিখে গড়গড় করে লিখে দিয়ে আসতে পারবা। আর এইটুকুর মধ্যে যা পড়াইলাম না, এর থেকেই তোমার হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় এমসিকিউ আসবে, এর থেকে কঠিন লেভেলের এমসিকিউ আসবে না কিন্তু, ঠিক আছে। এটাই মানে এটা হলো ধরো তোমাকে আমি একেবারে
মোটামুটি হায়ার মিডিয়াম লেভেল পড়াই দিলাম, একেবারে অতিরিক্ত অ্যাডভান্স লেভেল গেলে এর ভিতরে আরো কাহিনী আছে, জটিল আছে। বাট তোমার এখান থেকে এর বাইরের থেকে আর এমসিকিউ আসবেই না তুমি যদি এটা পুরোটুকু বুঝো। তাহলে আমি আরেকবার গো থ্রু করি যে আসলে জিনিসটা কিভাবে হয়, বোরিং লাগলেও একটু দেখো, তাহলে আমাদের মনে থাকবে সহজে। দেখো এই যে ফটোসিনথেসিস, আলোক পর্যায়, আলোক পর্যায়ের হলো দুইটা আলোক আর অন্ধকার পর্যায় দুইটা ভাগ আছে সালোক সংশ্লেষণের। আলোক পর্যায়ে প্রথমে পানি নিয়ে কাজ শুরু হলো, পানিটা প্রথমে ভাঙলো, আচ্ছা অন্য কালার দিই, পানি, সরি সরি এ তো মার্কার না দিয়ে আমি অন্য কিছু দিতেছি, আচ্ছা হ্যাঁ। সো তাহলে পানিটা হলো ভাঙলো, ওকে, পানিটা হলো ভাঙলো। সো পানিটা প্রথমে ভেঙে, যে প্রথমে তাহলে এখান থেকে কাজ শুরু হচ্ছে, পানিটা প্রথমে ভাঙলো, ভেঙে হাইড্রোজেন তৈরি করলো, ইলেকট্রন তৈরি করলো, অক্সিজেন তৈরি করলো, অক্সিজেন ভাই চলে গেল, অক্সিজেনের আর কোনো কাজ নাই। তাহলে এখন তোমার চিন্তা করতে হবে যে এই হাইড্রোজেন আর ইলেকট্রনকে কিভাবে কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত করা যায়। সো হাইড্রোজেনটা হলো তোমার এনএডিপি এইচ প্লাস তৈরি করবে, ইলেকট্রনটা তোমার হলো এটিপি তৈরি করবে। এই এনএডিপি এইচ প্লাস এর কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, কি আছে জানো? হাইড্রোজেন আছে। কার্বনের তো লোভ লেগে গেছে, কার্বন ডাইঅক্সাইডের লোভ লেগে গেছে, ওই হাইড্রোজেনও নেওয়া লাগবে, ঠিক আছে? ওই হাইড্রোজেন না নিলে তো ওইসব তৈরি করতে পারতেছে না। তখন ও ওরে কাছে ডাকলো, ওরে আর ওর ভাইরে এটিপি রে বললো যে আই তোরা কাছে আয়। তো আসলো, আসার পরে এর কাছ থেকে 24টা হাইড্রোজেন, এই যে 24টা হাইড্রোজেন মেরে দিল। ইলেকট্রন ধরো শক্তির যোগান দিছে, ইলেকট্রন শক্তির যোগান দিছে, 24টা হাইড্রোজেন মেরে দিল। 24টা হাইড্রোজেন মেরে দেওয়ার ফলে কি হলো? ও 12টা হাইড্রোজেন দিয়ে গ্লুকোজ তৈরি করলো, আর 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন মিলে পানি তৈরি করলো। দেখছো, একেবারে ইজি। দেখো প্রত্যেকটা বিক্রিয়া খাপে 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 মিলে গেছে, খাপে 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 মিলে গেছে। তাহলে এই জায়গা থেকে এইটুকু, এই জায়গা থেকে এইটুকু হলো আলোক পর্যায়, ঠিক আছে? এই জায়গা থেকে এইটুকু হলো আলোক পর্যায়, যে দেখো যেটা অন অফ হচ্ছে এটা হলো আলোক পর্যায়। আর অন্যদিকে এই জায়গা থেকে ধরো এটিপি টেটিপি এগুলো থেকে শুরু করে বাকি ধরো এই পর্যন্ত, মনে করো যে এই পর্যন্ত, ঠিক আছে? এই যে দেখো যেটা অন অফ হবে, এই যে এইটুকু কার্বন ডাইঅক্সাইড নিয়ে এনএডিপি এটিপি নিয়ে এইটুকু হলো তোমার অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ে, অন্ধকার পর্যায়ে শেষ। যা পড়া সম্ভব, যত কঠিন করে পড়া মানে যত সহজ করে বলা সম্ভব সহজ করে বলে দিছি, এত কঠিন একটা টপিক। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে হ্যাঁ তুমি বেসিকটা বুঝে গেছো, এর বিভিন্ন প্রকারভেদ আছে, কোনটা কিভাবে মনে রাখবো ভাইয়া সেটা এবার একটু তাড়াতাড়ি করে দেখায় দিব, তাড়াতাড়ি না যতটুকু দরকার দেখায় দিব। ওকে, সো এই যে পুরো জিনিসটা এটা আবিষ্কার করছিল কে? ব্ল্যাকম্যান, ঠিক আছে? ব্ল্যাকম্যান নামের একজন লোক, ঠিক আছে? সো ও আবিষ্কার করছিল, দেখতে কালো ছিল কিনা জানি না, দেখবো না, ওকে, আমি দেখে তোমাদেরকে জানাবো না। তো এই ব্ল্যাকম্যান ছিল। এখন কথা হলো, তো এই যে আলোক নির্ভর অধ্যায়ের কথা বলছি, আলোক নিরপেক্ষ বলছি, আলোক নির্ভরে কি কি হয় সবগুলো বলে দিছি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নাও, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমরা তো হলো ক্লোরোপ্লাস্ট চিনি, তাই না? আমরা ক্লোরোপ্লাস্ট চিনি। সো এখন দেখো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে এরকম ক্লোরোপ্লাস্ট হলো এরকম দুইটা ঝিল্লি থাকে, ভালো কথা। ক্লোরোপ্লাস্টের ভিতরে হলো থাইলাকয়েড, তোমার গ্রানাম থাকে, ঠিক আছে? গ্রানামে হলো থাইলাকয়েড মেমব্রেন থাকে, ওকে, এরকম গ্রানাম থাকে, ভালো কথা। গ্রানামের ঝিল্লিগুলোকে হলো থাইলাকয়েড মেমব্রেন বলে, ওকে, থাইলাকয়েড মেমব্রেন বলে। তো এখন কথা হলো যে আলোক নিরপেক্ষ অধ্যায় কোথায় হয় আর আলোক নির্ভর অধ্যায় কোথায় হয়? এই যে এখানে যে এর ভিতরে হয় আলোক নির্ভর অধ্যায়, ঠিক আছে? দ্যাট মিনস হলো থাইলাকয়েডের মেমব্রেনে, ঠিক আছে? আলোক নির্ভর, এটা কিন্তু বইতে মানে লেখা রয়েছে, ভিজুয়ালাইজ করা নাই, আমি তোমাদেরকে ভিজুয়ালাইজ করাই দিচ্ছি। যে দেখো থাইলাকয়েডের মেমব্রেনে মানে ঝিল্লিতে, এটাতে হয় আলোক নির্ভর অধ্যায়। আর অন্যদিকে এই যে বাকি পার্টগুলো দেখতেছো, এই জায়গাগুলো হলো স্ট্রোমা। স্ট্রোমা মানে কি? জেলির মতো যে পদার্থটা থাকে এখানে ভিতরে, সবকিছুর ভিতরেই আর কি জেলির মতো পদার্থ থাকে, ঠিক আছে? এই যে জেলির মতো পদার্থটা আছে, এই জেলির মতো পদার্থে তোমার হলো কি হয়? এই জেলির মতো পদার্থটাতে তোমার হলো আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়টা হয়, ঠিক আছে? আলোক নিরপেক্ষর অন্য নাম হলো অন্ধকার, মানে যেখানে আলো লাগে না। সো এটাকে নিরপেক্ষও বলে, আবার অন্ধকারও বলে। ওকে, সো আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়। সো আশা করি এইটা থেকে মনে রাখবা যে স্ট্রোমাতে হয় আলোক নিরপেক্ষ বা অন্ধকার, আর থাইলাকয়েডের মেমব্রেনে হয়, ঝিল্লিতে হয় আলোক নির্ভর অধ্যায়। এখন কথা হলো, এই যে আমি তোমাদেরকে কি বললাম যে আলোক নির্ভর অধ্যায়, আলোক নির্ভর অধ্যায় একটা বিক্রিয়া হচ্ছিল, দেখো তো এই বিক্রিয়াটার নাম আমি বলি নাই, এখন বলে দিই। এই যে দেখো, আলোক নির্ভর অধ্যায়ে একটা জিনিস হচ্ছিল, সব কালারই এখানে ইউজ করে ফেলছে, আর কোনো কালার বাকি নাই ভাই। দেখো এই জায়গায় কি হচ্ছিল, এডিপি আর ফসফর মানে ফসফেট মিলে, ফসফেট যুক্ত হচ্ছিল এডিপির সাথে, যুক্ত হয়ে কি তৈরি হচ্ছিল? এটিপি। এটা কিসের মধ্যে পড়ে? আলোক পর্যায়ের ভিতরে পড়ে। এটিপি তৈরি হওয়া কোন পর্যায়ের ভিতরে পড়ে? আলোক পর্যায়ের ভিতরে পড়ে। তাহলে দেখো তো, আলোক পর্যায়ে কি হচ্ছে? ফসফেট যুক্ত হচ্ছে। তো এই বিক্রিয়াটাকে এই জন্য নাম দেওয়া হয় কি জানো? তোমরা পড়ছো, ফটো
ফসফোরাইলেশন। ফটো মানে কি আলো, আর ফসফোরাইলেশন মানে কি ফসফেট যুক্ত হওয়া। তাহলে দেখো তোমরা কিন্তু ফটো ফসফোরাইলেশন পড়ছো, ঠিক আছে? তোমরা যে ফটো ফসফোরাইলেশন পড়ছো সেটা কিন্তু এই যে আলোক পর্যায়ের আন্ডারেই পড়ছো, এবং তুমি কিন্তু এতদিন যদি না বুঝে পড়ে থাকো, প্লিজ ভাইয়া বুঝো, একটা রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া বুঝো, ফটো ফসফোরাইলেশন আলোক পর্যায়ের ভিতরে খুবই সহজ জিনিস, এটিপি তৈরি হচ্ছে। মানে এই ফটোফসফোরাইলেশন দুই টাইপের আছে, সেটাই আমরা এখন আমাদের পড়ার মূল বিষয় হবে, যে ফটোফসফোরাইলেশন ভাইয়া দুই টাইপের আছে, একটা আছে চক্রীয় আর একটা আছে অচক্রীয়। তো গত ক্লাসে তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে? অচক্রীয়, ওকে, চক্রীয় অচক্রীয়। তো তোমাদেরকে বলছিলাম যে তোমাদের পরে বলবো এটা। কি পরে বলবো? সেটা হলো অচক্রীয়। সেটা হলো তোমাদের ফটো সিস্টেম 1 আর 2 এর পার্থক্যটা পরে পড়াবো। ফটো সিস্টেম পড়াই দিছিলাম, বাট ফটো সিস্টেম 1 আর 2 এর পার্থক্যটা পরে পড়াবো, সেটা বলছিলাম। ওকে, অচক্রীয় লিখে দিই। সো ফটো সিস্টেম 1 আর 2 এর যে পার্থক্যটা পড়াবো সেটার সাথে চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশন রিলেটেড, এই জন্য আমি তোমাদেরকে পড়াই নাই। ওকে, চলো আমরা তাহলে একটু চক্রীয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনের সাথে ফটো সিস্টেম কিভাবে রিলেটেড একটু দেখে নিই, ঠিক আছে? তাহলে আমাদের কথাগুলো সত্যি কিনা, এই যে দেখো, যে ফটোফসফোরাইলেশন আমরা দেখলাম, এটা আবার দুই টাইপের আছে, অচক্রীয় চক্রীয় দেখলাম। এখন দেখো এই ফটোফসফোরাইলেশন গুলো কোথায় হয় দিন শেষে? আলোক পর্যায়, তাই না? ফটোফসফোরাইলেশন হলো আলোক পর্যায়, আলোক নির্ভর পর্যায়। তাহলে ফটোফসফোরাইলেশন যদি হয় আলোক নির্ভর পর্যায়, তাহলে তুমি আমাকে বলো, ফটোফসফোরাইলেশন যদি হয় আলোক নির্ভর পর্যায়ের ভিতরে, ফটোফসফোরাইলেশন, ঠিক আছে, এটা যদি হয় আলোক নির্ভর পর্যায়ের ভিতরে, তাহলে আলটিমেটলি তোমার এটা কোথায় হচ্ছে? আলটিমেটলি এটা সেই একই জায়গায় হচ্ছে না, থাইলাকয়েডের মেমব্রেনেই হচ্ছে না? আর থাইলাকয়েডের মেমব্রেনে কি আছে জানো? থাইলাকয়েডের মেমব্রেনে আছে এরকম ছোট ছোট কতগুলো মেশিন। সেই মেশিনগুলোকে আমরা কি ডাকতাম জানো? সেই মেশিনগুলোকে আমরা ডাকতাম ফটো সিস্টেম। শর্টে ডাকা হতো PS1 PS2। তার মানে দেখো, তোমার যে PS1 PS2 পড়ছি, এইগুলোতেই আসলে আলোক নির্ভর অধ্যায়টা হয়। তাহলে দেখো, তোমাদের যদি এই না বুঝো, এটা একটা জায়গা যদি মিস করে যাও, তাহলে পুরোটুকুতে প্যারার মধ্যে পড়ে যাবা, যে ভাইয়া কি আবার আলোক নির্ভর অধ্যায়। এইটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে তোমার এই থাইলাকয়েডের মেমব্রেনে। তাহলে ভাই থাইলাকয়েডের মেমব্রেনে এমন কি জিনিস আছে যেখানে আলোক নির্ভর অধ্যায় হচ্ছে? তো এখানে আসলে ফটো সিস্টেম গুলো আছে, দ্যাট মিনস ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 আছে। এখন কথা হলো, ফটো সিস্টেম 1 এবং 2 তে আলোক নির্ভর অধ্যায় হচ্ছে, ভালো কথা। আবার আলোক নির্ভর অধ্যায়ের ভিতরে তো একটা অংশ হলো ফটো ফসফোরাইলেশন। তার মানে আলটিমেটলি এই ফটো সিস্টেমে ফটো ফসফোরাইলেশন হচ্ছে। মানে ঘুরায় ফিরায় যেভাবেই বলো, ধরো তুমি বলতে চাচ্ছ যে ভাইয়া আমি আমি বাসায় থাকি, ঠিক আছে? তো আমি আমার না সরি আমার ফ্যামিলি আমার বাসায় থাকে, এটা যদি তুমি বলো, দ্যাট মিন্স আমি কি বুঝতেছি? তুমিও ওই বাসায় থাকো, আমার ফ্যামিলি আমার বাসায় থাকে, দ্যাট মিন্স কি, যে তুমি ওই বাসায় আসো, এটাকে আলাদা করে আর বলা লাগে? সো তোমার যদি বলে ফটো সিস্টেম একটা বাসা, এই বাসায় যদি আলোক নির্ভর অধ্যায় থাকে, তার মানে কি আলোক নির্ভর অধ্যায়ের তো পরিবারের একটা সদস্য হলো কে? ফটোফসফোরাইলেশন। তার মানে ফটোফসফোরাইলেশনও ওই বাসায় আছে, ফটো সিস্টেমে আছে। সো তাহলে দেখো এরা কিভাবে ইন্টারকানেক্টেড আমরা শিখলাম। আচ্ছা, সো এখন চলো আমরা দেখবো যে চক্রীয় অচক্রীয় কিভাবে হয় সেটা একটু দেখবো, ঠিক আছে? যে ভাই এখানে তো আমি কিচ্ছু বুঝি না, ঠিক আছে? কিচ্ছু বুঝো না, সেখান থেকে পুরাটুকু বুঝো, এই অবস্থায় আমি তোমাদেরকে নিয়ে যাব, আমার প্রমিস যেটা। ওকে, তো চলো দেখি, ইনশাল্লাহ পারবো। তো এখন তাহলে আমরা পড়বো দুইটা, একটা হলো অচক্রীয়, ঠিক আছে, একটা হলো অচক্রীয়, বেশি বাঁকা করে ফেলছি লেখা, অচক্রীয়, ওকে, আরেকটা হলো চক্রীয়, চক্রীয়, ওকে, চক্রীয়। সো দুইটাই আমরা একেবারে সুন্দর করে পার্থক্য করে পড়বো, দেখবা যে হলো আর কোনো ঝামেলাই হচ্ছে না কখনো। ওকে, সো অচক্রীয়র ক্ষেত্রে যে জিনিসটা হয়, অচক্রীয়র ক্ষেত্রে কি হয় আমরা যদি দেখি, সেটা হলো প্রথমে ফটো সিস্টেম 2 থাকে। তার মানে দেখো, অচক্রীয়তে ফটো সিস্টেম 2 থেকে গল্প শুরু হচ্ছে। ফটো সিস্টেম 2 থেকে গল্প শুরু হয়ে এরপরে দেখবা যে এইটা হলো কোথায় গেছে, এটা হলো প্রথমে গেছে হলো ফিওফাইটিনে, ঠিক আছে? তোমার প্রথমে হলো ফিওফাইটিনে গেছে। আমি দিয়ে মনে রাখতাম, এফ দিয়ে মনে রাখতাম, যদি এফ দিয়ে বানান না, বাট আমি মনে রাখতাম এফ দিয়ে, ঠিক আছে? ফিওফাইটিনে গেল। ফিওফাইটিনে যাওয়ার পরে ধরো ফিওফাইটিনে গেল, এরপরে যাই হলো প্লাস্টোকুইননে, ঠিক আছে? প্লাস্টোকুইননে গেল, এফ এর পরে পি আসতেছে, এরপর আরেকটা এফ আসবে, কি এফ আসবে জানো? সাইটোক্রোম এফ। এগুলো না পড়লেও চলে, বাট দেখাইতেছি। তারপর প্লাস্টোসায়ানিন, তারপরে হলো ফেরিডক্সিন। যাই হোক, এই মাঝখানের গুলো এখন তোমাকে বলেও দিতেছি, কি না পড়লেও চলবে। এই মাঝখানের এই পোর্শনটুকু তুমি যদি না পড়তে চাও, এইটুকু না পড়লেও চলবে, ঠিক আছে? ফেরিডক্সিন মানে তুমি বলতে পারো যে ফটো সিস্টেম 2 থেকে বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে তারপর এটা কোথায় যাবে? আলটিমেটলি ফটো সিস্টেম
ওয়ানে যাবে। তো দেখো এইখানে যেই ওর হলো কাহিনী গল্প মোটামুটি শেষ। তার মানে দেখো ওই জায়গা থেকে ও আচ্ছা কি যাবে, আচ্ছা এখন একটা প্রশ্ন হলো যে ভাই আপনি তো বলতেছেন যাবে, বাট আসলে জিনিসটা কি যাবে, কি যাবে সেটাই তো বলতেছেন না। ইলেকট্রন যাবে, ঠিক আছে। প্রত্যেকটাতে মানে যেই ইলেকট্রনটা যাবে, দুইটা করে ইলেকট্রন, ঠিক আছে, দুইটা করে ইলেকট্রন, ওই যে দুইটা করে ইলেকট্রন এরা বের হচ্ছে পানি থেকে, যে দুইটা ইলেকট্রন বের হলো সেই দুইটা ইলেকট্রন এখানে যাচ্ছে। ওকে, সো দুইটা ইলেকট্রন যাচ্ছে। সো আলটিমেটলি এই দুইটা ইলেকট্রন এইদিকে চলে গেল। ভালো কথা। তো এইবার তুমি দেখো যে অচক্রীয়, দেখো তুমি বলতে পারো যে ভাই এই ইলেকট্রন কি বুঝাইতেছেন, ইলেকট্রন কেন যাবে? মাথাটা ঠান্ডা করো, বোঝার চেষ্টা করো। এই যে ফটোসিস্টেম ওয়ান এখানে লাগতেছে, ইলেকট্রন থেকেই তো এটিপি তৈরি হবে, ইলেকট্রন দিয়েই কিন্তু এটিপি তৈরি হবে। সো তাহলে ইলেকট্রন গুলাই কিন্তু আসলে ব্যবহার করতে হবে। এটা তৈরি, আমি যে ফটোসিস্টেম চক্রীয় অচক্রীয় পড়াইতেছি, আমার লক্ষ্য কি? চক্রীয়তে আমার লক্ষ্য কি? এটিপি তৈরি করা। সরি, অচক্রীয়তে, চক্রীয়তে আমার লক্ষ্য কি? এটিপি তৈরি করা। আর এটিপি তৈরি হয় কি থেকে? এটিপি তৈরি হয় তো ইলেকট্রন থেকে। তো তাহলে এখানে ইলেকট্রন ইনভলভ থাকবে না? পুরাটা আবার ঠান্ডা মাথায় ভাবো, ঠিক আছে, ইলেকট্রন লাগবে। সো ভালো কথা, তুমি বলো, তুমি শর্টে বলো ফটো সিস্টেম টু থেকে ফটো সিস্টেম ওয়ানে যাচ্ছে এবং এটা আর ঘুরে কখনো ব্যাক আসতেছে না, ঠিক আছে, ইলেকট্রনটা ওই দিক থেকে চলে যাবে, বের হয়ে যাবে, আর কোথাও আসবে না। আর অন্যদিকে এখানে ফটো সিস্টেম টু বলে কিছু নাই, চক্রীয় হলো তোমার ব্যাকটেরিয়াতে থাকে, পুরাতন প্রাণীগুলোতে থাকে, আদিম প্রাণীগুলোতে থাকে। এখানে ফটো সিস্টেম টু বলে কিছু নাই। এই ফটো সিস্টেম ওয়ান থেকে ইলেকট্রনটা বের হয়, ইলেকট্রনটা বের হয়ে ইলেকট্রন অন্য কালার দিয়ে লিখি, ইলেকট্রনটা বের হয়, বের হয়ে এখানে ওই তোমার কি বলে ফেরিডক্সিনে যায়, ফেরিডক্সিন থেকে হলো কোথায় যায়, প্লাস্টোকুইননে যায়, তারপর সাইটোক্রোম এফে যায়, ঠিক আছে। মানে আমি মনে রাখতাম একটা এফ একটা পি, একটা এফ একটা পি, একটা এফ একটা পি, এইভাবে মনে রাখতাম, ঠিক আছে। সো তারপরে হলো আবার কই জন্য যায়, এরপরে এটা মোস্ট প্রবাবলি হলো ঘুরে এরপর প্লাস্টোসায়ানিনে যায়, ঠিক আছে, প্লাস্টোসায়ানিনে যায়। এরপরে এটা হলো ঘুরে এই ইলেকট্রনটা আবার হলো ফটোসিস্টেম ওয়ানে চলে আসে। একটা মজার জিনিস তাহলে লক্ষ্য করো, ঠিক আছে, মজা না লাগলেও একটু জোর করে মজা লাগাও। সেটা হলো আমিও বুঝতেছি যে কঠিন একটা জিনিস, এগুলো ইলেকট্রন যায়। তো কঠিন একটা জিনিস, দুইটা করে ইলেকট্রন, ঠিক আছে, দুইটা করে ইলেকট্রন, দুইটা করে ইলেকট্রন, দুইটা করে ইলেকট্রন, এবং সেই দুইটা ইলেকট্রন আবার ফেরত আসতেছে। তো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে দুইটা ইলেকট্রন এ ছেড়ে দিল, ওই দুইটা ইলেকট্রন গেছে, ডান। তুমি হলো মনে করো এটা হলো ভিক্ষুককে টাকা দেওয়ার মতো, ঠিক আছে, তুমি ভিক্ষুককে টাকা দিছো, ওরা কিন্তু আর তুমি ফেরত পাওয়ার আশায় দাও নাই, তাই না? ওই টাকা গেছে 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 তো গেছে। ওকে। আর এইটা হলো কাউকে ধার দেওয়ার মতন, ধরো তোমার ছোট ভাই বোনকে ধার দিছো বা তোমার বন্ধুকে ধার দিছো, ঠিক আছে, বন্ধুকে ধার দিলে বা ছোট ভাই বোনকে ধার দিলে ফেরত পাওয়া যায় না, বাট আমরা ধরলাম যে আচ্ছা ধার দিছি, ধার ধরো ঘুরে ঘুরে অনেকদিন পরে হলেও ধার সে তোমাকে ফেরত দিছে। ওকে। তো তাহলে এই যে ধার তোমাকে ফেরত দিল, মানে একটা চক্র ঘুরে আসলে এটাকে বলা হয় চক্রীয়। আর যদি না ঘুরে আসে, তাহলে না আসে তোমার কাছে ফেরত টাকাতে, তাহলে সেটাকে বলা হয় অচক্রীয়। তাহলে দেখো এই অচক্রীয়তে কয়টা তোমার ফটো সিস্টেম লাগে, এইটা যদি তুমি বুঝো তাহলে তোমার সারা জীবন আর এই পার্ট পড়াই লাগবে না, একবার দেখলেই হয়ে যাবে, একবার রিভিশন দিলেই প্রত্যেকবার 5 মিনিটের ব্যাপার। প্রত্যেকবার বই খুলবা বা প্রত্যেকবার এই চ্যাপ্টার রিভিশন দিতে আসবা, যেই জিনিস তুমি না বুঝে পৃষ্ঠা উল্টায় চলে যেতে, সেই জিনিস তোমার 5 মিনিটের ব্যাপার হয়ে গেল তুমি যদি এইটা, আমি তো এখন কারো কনফিউশন বুঝতেছি না, তো আরেকবার রেকর্ডিংটা একটু ব্যাক রিওয়াইন্ড করবা, আমি এর থেকে ভেঙে বোঝানো সম্ভব না, এখন বলতে গেলে আবার রিপিট হবে, সরি রিপিট করলাম না। তো দেখো ফটো সিস্টেম টু, এখানে এই যে অচক্রীয়তে দুই টাইপের ফটো সিস্টেমই লাগে, ঠিক আছে, দুই টাইপের ফটো সিস্টেমই লাগে। কি কি দুই টাইপের ফটো সিস্টেম লাগে? ফটো সিস্টেম টু লাগে, ফটো সিস্টেম ওয়ান লাগে, তার মানে দুইটা না থাকলে সেটা অচক্রীয় হবে না। ওকে। সো এই দুই টাইপ থাকে আর কি আমাদের দেহে, ঠিক আছে, সরি আমাদের না, সালোক সংশ্লেষণ করে তো উদ্ভিদ, উন্নত উদ্ভিদের দেহে থাকে। ওকে। আর ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া ওরা হলো যে করে, ওদেরটা আসলে অতটা, ওরাও কিছু ক্ষেত্রে সালোক সংশ্লেষণ করে, বাট ওদেরটা আসলে এতটা উন্নত হয় না, ঠিক আছে। তো ওদের ক্ষেত্রে মানে বিভিন্ন লিমিটেশন থাকে। ওই চক্রীয়তে এক টাইপের হলো ফটো সিস্টেম থাকে, দেখো চক্রীয়তে খালি এক টাইপের ফটো সিস্টেম থাকে, ওখানে ফটো সিস্টেম টু থাকেই না, ঠিক আছে, থাকলেও কাজ করে না, খালি এক টাইপের থাকে। এখন কথা হলো আরেকটা পার্থক্য আছে, দেখো এই পার্থক্যের ছকগুলো তুমি ধরে ধরে পড়বা, তখন সব দেখবা খাপে খাপে মিলে যাচ্ছে, কেমনে মিলতেছে খাপে খাপে সেটা তুমি বুঝবা না, কিন্তু এইটা পাশে রেখে এই জিনিসটা একটু পজ করবা, আমার এই রেকর্ডটা পজ করবা এবং পার্থক্যগুলো পড়বা, দেখবা যে খাপে খাপে মিলে যাচ্ছে। আচ্ছা, আর এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা ও যে ছেড়ে দিল, আসলে একটা ছোট চালাকি করছে ও, ও ওর ইলেকট্রন ছেড়ে দেয় নাই। ও কই থেকে পাইছে ইলেকট্রন বলো তো, একটু আগে পড়াইলাম, পানি থেকে পাইছে ইলেকট্রনটা। তো ও এই পানি থেকে পাওয়া ইলেকট্রন, ফটোলাইসিস হলো, ফটোলাইসিসের ফলে যে 24টি ইলেকট্রন তৈরি হলো, এই ইলেকট্রন গুলো দেখে আরে আমি তো সবাইকে দান করে দিচ্ছি, বাট আসলে ওর নিজের ইলেকট্রন না,
এই জন্য এত সহজে দান করে দিতেছে। লাইক হলো তোমার যদি আব্বু আম্মুর টাকা হয় তখন আসলে ওই টাকার প্রতি মায়া থাকে না, যে এই গাড়ি কিনে দাও, এই হলো খেলনা কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও, চকলেট খাবো, এই করবো। আর তোমার নিজের টাকা হোক না, কষ্ট করে যখন নিজের টাকা হবে তখন দেখবা যে আর খরচ করতে ইচ্ছা করতেছে না, তখন মনে হয় যে না, একটু হেঁটে যাই আজকে বাসায়, ঠিক আছে, আরে না আজকে ঠিক আছে এটা খাবো না, খেতে ইচ্ছা করতেছে তাও খাবো না, কারণ আলটিমেটলি যে তখন নিজের টাকার উপর একটা মায়া থাকে। তো এই যে ইলেকট্রনটা দেখতেছো, এই ইলেকট্রনটা এর নিজের ইলেকট্রন, ঠিক আছে, ওটা ছিল পানির ইলেকট্রন, তাই দান করে দিচ্ছে। আর এটা ওর নিজের ইলেকট্রন, নিজের ইলেকট্রন হওয়াতেও দেখো ওর মায়া আছে, ও হলো পুরোটা ঘুরায় আনতেছে। তাহলে দেখো আমরা দুইটা পার্থক্য পেলাম, কয়টা ফটো সিস্টেম ইউজ হয়, কয়টা ফটো সিস্টেম ইউজ হয়, কই থেকে ইলেকট্রন পাচ্ছে, কই থেকে ইলেকট্রন পাচ্ছে। আরেকটা পার্থক্য তুমি বানায় লিখতে পারবা। তাহলে বলো তো, যদি পানির অভাব দেখা দেয় তাহলে চক্রীয় হয় না অচক্রীয় হয়? দেখো পানির অভাব দেখা দিচ্ছে, পানি নাই, পানি নাই মানে কি অচক্রীয় হবে না, সক্রিয় হবে। আর পানি যদি থাকে তাহলে অচক্রীয় হতো, ঠিক আছে। সো গেল। আর আরেকটা পার্থক্য বললাম যে পুরাতন টাইপের মডেলের জিনিসপাতি যদি হয়, আদিকোষী যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে চক্রীয় হয়, চক্রীয় হয়, অচক্রীয় হয় না, ঠিক আছে, অচক্রীয় হয় উন্নততে। সো আমি তোমার সবগুলো পার্থক্য বলে দিছি, এগুলো যদি ভাই রিকোয়েস্ট থাকবে, এটা যদি জীবনে কোনোদিন সিকিউতে আসে, এমসিকিউতে আসবে, ভাজি ভাজি করে খেয়ে ফেলবা। আর ভাইয়ের কথাটা অন্তত একটু হলেও মনে করবা, ভাইয়ের জন্য দোয়া করবা। ওকে, সো গেল। এখন চলো, এই যে দেখো এই কথাগুলোই লেখা আছে। সো এইবার আমরা যদি দেখি যে চক্রীয় অচক্রীয়র পার্থক্য, আমি তোমার প্রমাণও দিয়ে দেবো, ছয়টা ছয়টা প্রমাণ দিয়ে দিব। দেখি, উৎক্ষিপ্ত ইলেকট্রন, ভাই ইলেকট্রন কই থেকে আসছে, বা ইলেকট্রন কি ফেরত আসে? অচক্রীয়, অচক্রীয়। ইলেকট্রন গেছিল তো চলেই গেছিল, ইলেকট্রন কি ফেরত আসছিল? না, ফেরত আসে না। চক্রীয়, ইলেকট্রন কি ফেরত আসতো? হ্যাঁ, ফেরত আসতো। তারপরে দেখি পার্থক্য, কয়টা ফটো সিস্টেম অংশগ্রহণ করে? দুইটাই ফটো সিস্টেম অংশগ্রহণ করে না? মনে হচ্ছে যে ভাই এই জিনিস আমি কেন পারতাম না এতদিন। তুমি রিয়েলি ফিল করতেছো না আমি জানি না, আমি ফিল করতেছি, আমি ফিল করছিলাম যে আমি এই জিনিস কেন পারতাম না, আর এই জিনিস এখন আমি এত সহজে পারতেছি। এখানে পানির প্রয়োজন হয়, উপরেরটা পানি লাগতো, এখানে পানির প্রয়োজন হয় না, কারণ ওর নিজের ইলেকট্রনিও ইউজ করে। দেখো তিনটা পার্থক্য পড়ে ফেললাম, পাঁচটার মধ্যে তিনটা পড়ে ফেলছি। সামনে যাই, এখানে অক্সিজেন উৎপন্ন হয় কিনা ভাই, ও এটা আমি বলতে ভুলে গেছিলাম, দেখো তো, পানি ভেঙেই তো হলো তোমার কি হতো, পানি ভেঙে H+ হতো, ইলেকট্রন হতো, আর অক্সিজেন হতো। সো ভাই তুমি আমাকে বলো, যেখানে পানি লাগে সেখানে তো অক্সিজেনও তৈরি হবে, কারণ পানি থেকেই তো অক্সিজেন আসতেছিল। যেখানে পানি লাগে না সেখানে কি অক্সিজেন তৈরি হবে? বলো, এইটা কি পড়ানোর জিনিস? এই 4 নম্বর পয়েন্টটা কি পড়ানোর জিনিস? পানি যদি না থাকে অক্সিজেন কি থাকবে? প্রশ্নই আসে না। এনএডিপি এর জারণ, ও এই H+ দিয়ে আমরা কি করতাম, এনএডিপি H+ এ কনভার্ট করতাম না, বলতো? তার মানে তোমার পানি নাই, পানি থাকলে জারণ হবে, মানে বিজারণ, সরি এটা বিজারণ লিখতে হতো, পানি থাকলে বিজারণ হবে, ভুল লিখছে বইতে একটু। আর পানি না থাকলে বিজারিত হবে না। তার মানে এই তিনটা পয়েন্ট হলো ভাই ভাই। পানির কি আছে, পানি থেকে বের হয় H+ ইলেকট্রন অক্সিজেন, পানি থাকলে অক্সিজেন থাকবে, পানি থাকলে H+ থাকবে। আর H+ মানে কি, ওই বিজারণ হওয়া, তাই না? H+ যোগ করা মানে কেমিস্ট্রিতে বিজারণ করা। সো পানি থাকলে H+ হবে। তুমি দেখো, ঠান্ডা মাথায় আরেকবার দেখো, একটু রিওয়াইন্ড করো, 2 মিনিট রিওয়াইন্ড করো, করে আবার দেখো। ভাই আমার মনে হয় না যে এই 5টা পয়েন্ট, এই ক্লাসটা শুরু থেকে মনোযোগ দিয়ে করার পর যদি এই 5টা পয়েন্ট না পারো, তাহলে ভাইয়া আমি তোমার মনোযোগ ধরে রাখতে পারি নাই, ঠিক আছে, বাট পড়াতে আমি মনে করি না কোনো ঘাটতি ছিল, ঠিক আছে। সো গেল। আর তুমি যদি ফটো সিস্টেম 1 এবং 2 এর পার্থক্য দেখতে চাও, আমি তোমাদের ফটো সিস্টেম 1 এবং 2 এর পার্থক্য দেখায় দিই। তুমি তাহলে বলছিলাম, কারণ বলছিলাম যে ওইখানে তোমাদেরকে কি ফটো সিস্টেম এবং 1 এবং 2 এর পার্থক্য আমি ওটা পড়ানোর পরে বুঝাবো। সো চলো দেখায় দিই তোমার ফটো সিস্টেম 1 এবং 2 এর পার্থক্য। ওকে, পার্থক্য কয়টা আছে? 8টা পার্থক্য আছে। আমরা দেখব, সহজ পার্থক্য আছে, কঠিন পার্থক্য আছে, দেখব। ফটো সিস্টেম 1 থাকে বাইরের দিকে পর্দার, না ওকে, খুবই সহজ জিনিস, মানে সহজ জিনিস বলতে আর কি মুখস্থ টাইপের জিনিস, বোঝানোর কিছু নেই। ফটো সিস্টেম 2 থাকে ভিতরের দিকে, আচ্ছা 2 ভিতরের দিকে থাকে, আচ্ছা মানলাম। এরপরে দেখি এখানে 700, A700, ক্লোরোফিলে 700 থাকে, এটাতে 680 থাকে। এটা মুখস্থ টাইপের, আগের দিনই ছিল, এখানেও বোঝার কিছু নাই। এই যে দেখো, ফটো সিস্টেম 1, দেখো তো তোমার চক্রীয়তে কি ছিল, চক্রীয়তে হলো ফটো সিস্টেম 1 লাগতো, তাই না? আর অচক্রীয়তে কি লাগতো, ফটো সিস্টেম 1 এবং 2 লাগতো, তাই না? 1 অ্যান্ড ফটো সিস্টেম 2 লাগতো। তাহলে দেখো, তোমার পরীক্ষায় যদি আসে ফটো সিস্টেম 1 এর সাথে কোনটা রিলেটেড বলো তো? ফটো সিস্টেম 1 হলো কি দুইটারই কমন না? ফটো সিস্টেম 1 দুইটারই কমন না, তাহলে কি বলবা, চক্রীয় অচক্রীয় দুইটার সাথেই সম্পর্কযুক্ত না। আর ফটো সিস্টেম 2 খালি কই আছে, ফটো সিস্টেম 2 খালি অচক্রীয়তে আছে না? দেখো তুমি যদি এটা মুখস্থ করতে
তাইলে গন। তুমি পড়ছো, পরের পেজে গেছো, ভুলে গেছো, আমি তোমার লিখে দিতে পারি। আর তুমি যদি এটা বুঝে পড়ো তাহলে দেখবা যে একে তো ফটো সিস্টেম 1 2 এর পার্থক্যেও এটা কাজে লাগতেছে, আর একটা হলো তোমার চক্রীয় অচক্রীয়তেও পার্থক্য কাজে লাগতেছে বুঝে পড়লে। ওকে, বাকিগুলো হলো দেখো। এরপরে দেখো, এরপরের পয়েন্টটাও হলো কাইন্ড অফ মুখস্থ, এখানে একটু বেশি থাকে, এখানে একটু কম থাকে ক্লোরোফিল। ওকে, এগুলো আমাদের ইনভলভ করে না। এরপরের পয়েন্টটা দেখো, ইলেকট্রন প্রদান করে আর প্রোটন প্রদান করে। দেখো তো, এনএডিপি H+H+ কি দিয়ে হতো? H+ দিয়ে হতো না? H+ দিয়ে হতো না? সো H+ মানে কি? H+ মানে প্রোটন না? তাহলে ও কি দিত? ও পানি থেকে নিয়ে এনে, পানি থেকে H+ বের করে তারপরে সেটাকে কি দিত? ওই পানির H+ ইউজ করতো কোথায়? এনএডিপি এর বিজারণে। আর অন্যদিকে ওর তো H+ দেওয়ার নাই, কারণ ওর তো পানি নাই। ও কি বলে? ও ইলেকট্রন দিয়ে দেয়। ওর যে ওর নিজের ইলেকট্রন বের করলো না, ও হলো ইলেকট্রন দিয়ে দেয়, কারণ ও তো প্রোটন বের করতে পারে না, ওর তো পানি নাই। ঠিক আছে, ফটোসিস্টেম 2 তো হলো তোমার পানি থাকে, ফটোসিস্টেম 2 তো হলো অচক্রীয়র সাথে রিলেটেড। আর চক্রীয়তে তো তোমার ওই যে পানি নাই, নিচেরটার কথা চিন্তা করো, ওই যে তখন আঁকাইলাম তার নিচেরটার কথা চিন্তা করো, ওখানে তো কোনো পানিই ছিল না, ওখানে খালি ইলেকট্রন ঘুরতো। তো ওই ইলেকট্রনটাই আর কি ঘুরে ফিরে যায়। দেখো, এরপরে ঘাটতি ইলেকট্রন। ফটোসিস্টেম 1 এর ঘাটতি ইলেকট্রন কই থেকে আসে? কই থেকে আসে দেখি তো, চলো আমরা ছবিটা দেখি। ফটোসিস্টেম 1 এর ঘাটতি ইলেকট্রন কই থেকে আসে? আমরা তো বুঝতেছি না। দেখি তো, চলো। আহ কিছু পড়াইছে কিনা ভাইয়া। ফটোসিস্টেম 1 এর নাকি ইলেকট্রন লাগবে। ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন লাগবে। ভাই, ইলেকট্রন কি? এই যে ইলেকট্রন। এই ইলেকট্রন কই থেকে আসলো? এই ইলেকট্রন থেকে আসলো। এই ইলেকট্রন কই? এটাই আসতেছে, এটাই আসতেছে, এটাই আসতেছে, এটাই আসতেছে। ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন কই থেকে আসলো? তার মানে হয় পানি বলতে পারো, নাইলে বলতে পারো ফটোসিস্টেম 2। মানে মূল কথা, এই ফটোসিস্টেম 2 আর পানি একই জায়গা থেকে শুরু হয়েছে। তো তো তুমি বলবা যে ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন আসে ফটোসিস্টেম 2 থেকে, ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন আসে ফটোসিস্টেম 2 এর থেকে। এখন কথা হলো, এই ফটোসিস্টেম 2 কই থেকে ইলেকট্রনটা পাইছে? ফটোসিস্টেম 2 পানি থেকে আসলে ইলেকট্রনটা পাইছে। মানে মূল কথা হলো, এই ইলেকট্রনটা আসলে পানি ফটোসিস্টেম 2 কে দিছিল, সেই ফটোসিস্টেম 2 আবার ওই পানির ইলেকট্রনটা নিয়ে এইদিকে পাস করছে। ঠিক আছে, সো এই দাগটা একটু মুছে দিতে পারো কনফিউজিং লাগলে, যে আচ্ছা ঠিক আছে। তার মানে ফটোসিস্টেম 2 কে ইলেকট্রন দিছিল পানি, আর ওই ফটোসিস্টেম 2 তখন ওই ইলেকট্রনটা পাস করে দিল ফটোসিস্টেম 1 এর কাছে। তাহলে তুমি এখন আমাকে বলো যে ওইখানে যে পার্থক্য পড়লাম, এই পার্থক্য কি পড়ার মতন কোনো পার্থক্য? যে ফটোসিস্টেম 1 এর তাহলে ইলেকট্রন কই থেকে আসতেছে? ফটোসিস্টেম 1 ওই কোনায় ছিল, ওর ইলেকট্রন আসতেছিল ফটোসিস্টেম 2 থেকে। ফটোসিস্টেম 2 এইদিকে ছিল, ওর ইলেকট্রন কই থেকে আসতেছিল? পানি থেকে আসতেছিল। তুমি আমাকে জাস্ট বলো যে এই 3 আর 6 নাম্বার, 3 আর 6, 3 5 6, এই 3টা পয়েন্ট আগে কেমন ছিল আর এখন কেমন হলো, তুমি জাস্ট আমাকে জানাবা। ঠিক আছে, গ্রুপে জানাও আমাকে। আর এটা দেখো, 700-র সাথে 700, এই যে এটাও 700, এটাও 700 ন্যানোমিটার, এটা 680, এটাও 680, তো এই দুটো একই জিনিস। আর এটা কি? ফটোসিস্টেম 1 ফটোলাইসিসের সাথে যুক্ত না। ফটোলাইসিস মানে কি? পানি ভাঙা। সো ভাই, ফটোসিস্টেম 1 এ কি পানি ভাঙতো না? ফটোসিস্টেম 1 এ পানি ভাঙতো না। পানি ভাঙতো কোথায়? ওই অচক্রিয়তে, দ্যাট মিনস ওখানে ফটোসিস্টেম 2 ইনভলভ ছিল। পানি ভাঙতো, পানি ভেঙে কি তৈরি করে? ইলেকট্রন তৈরি করে, প্রোটন তৈরি করে। পানি ভেঙে কি হয়? ইলেকট্রন হয়, H+ হয়, আর কি হয়? অক্সিজেন হয়। দেখো তো, আমার কথা খাপে খাপে মিলে গেল না? সো আলটিমেটলি এই 8টা পয়েন্টের মধ্যে 4টা পয়েন্ট হলো মুখস্থ, সহজ মুখস্থ, আর 4টা পয়েন্ট হলো কঠিন এবং অনেক বোঝার কঠিন। সো বুঝে যদি ফেলো, এই কঠিনগুলো পানি হয়ে যাবে, আর বুঝে না থাকলে এই কঠিনগুলো কঠিনই থাকবে। সো দেখো, এখানকার 8টা পয়েন্টের 8টা পয়েন্ট একেবারে মাখন করে দিলাম। আর ওইদিকে তোমার হলো চক্রীয় অচক্রীয়র পার্থক্য মাখন করে দিলাম। এখন তুমি যদি এরপরে না পারো, তাহলে ভাইয়া স্যাডলি আর কিছু বলার নাই। তবে রিওয়াইন্ড করে দেখবা, যতক্ষণ না পারবা ততক্ষণ হলো চেষ্টা করতে থাকবা। ঠিক আছে, হাল ছেড়ে দিবা না, চেষ্টা করতে থাকবা, ইনশাল্লাহ হবে। ওকে, ইনশাল্লাহ হবে। সো চলো আমরা দেখি, এগুলো পড়াইছি, এটা তো পড়াইলাম। এবার আমাদের তাহলে আলোক নির্ভর পর্যায় কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, আমাদের কিন্তু আলোক নির্ভর পর্যায় শেষ। আমরা এখন তাহলে কি পড়বো? আমরা এখন আলোক নিরপেক্ষ পর্যায় পড়বো। আলোক নিরপেক্ষ পর্যায় খুবই সহজ, আলোক নির্ভর পর্যায় ভাই, কারণ আলোক নিরপেক্ষ পর্যায় ক্লাস 9-10-এও ছিল। ওকে, আলোক নির্ভর পর্যায়, এই যে চক্রীয় ফসফোরাইলেশন, অসক্রিয় ফসফোরাইলেশন, তারপরে তোমার PS1 PS2, এইটা 9-10-এ ছিল না, এই কারণে এটা প্যারা হয়ে যায়। ওকে, সো দেখো কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আলোক নিরপেক্ষ পর্যায় কই হলো একটু আগে দেখাইছিলাম। ক্লোরোপ্লাস্ট আঁকাইছিলাম ভাই, ক্লোরোপ্লাস্টের ভিতরে হয়, কিন্তু কোথায় হয়? থাইলাকয়েডে হতো না, ফটোসিস্টেমে হতো না। থাইলাকয়েড বা ফটোসিস্টেমে হতো আলোক নির্ভরটা, আর আলোক নিরপেক্ষটা হতো যে জেলি জেলি স্ট্রোমাতে হতো বা মাতৃকাতে হতো। স্ট্রোমার বাংলা হলো মাতৃকা। ঠিক আছে, স্ট্রোমার বাংলা হলো মাতৃকা।
ওকে, মাতৃকা। সো তাহলে এখানে হতো, তাহলে এখানে আমরা যদি দেখি যে ভাইয়া আলোক নিরপেক্ষর হলো কয়টা ভাগে ভাগ আছে, ঠিক আছে? আলোক নিরপেক্ষকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আলোক নিরপেক্ষর 3 ভাগে ভাগ আছে, এবং তোমাকে আমি এই সংক্ষেপে, মানে সংক্ষেপে বলতে একেবারে যেরকম আলোক নির্ভর গুছায় পড়ায় দিলাম, এভাবে আমি তোমাকে গুছায় পড়ায় দিব। আলোক নিরপেক্ষর 3টা ভাগ আছে, দেখো। C3 চক্রের নাম শুনছো, C4 চক্রের নাম শুনছো, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্রের নাম শুনছো, এবং এইটার যা বলবো এখানে এইটুকু হলো কোর জিনিস, এর উপরে যা যা থাকবে সেগুলো সব মানে কি বলে এক্সট্রা জিনিসপাতি। ওকে, সো দেখো C3 এর ক্ষেত্রে তোমার কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এটা হয় যে একটু যাদের সহ্য ক্ষমতা কম, ঠিক আছে, আমাদেরকে কিন্তু এখন যদি পানি ছাড়া মরুভূমিতে ছেড়ে দেয় আমরা বেঁচে থাকবো না, আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ। আমাদেরকে যদি এখন বরফের অঞ্চলে ছেড়ে দেয় আমরা বেঁচে থাকবো না, কারণ আমরা হলো নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ, এক্সট্রিম ওয়েদার আমরা সহ্য করতে পারবো না। সো এই C3 হলো মনে করো যে আমাদের মতো নর্মাল মানুষ, ঠিক আছে, জনসাধারণ, আম জনতা। আম জনতা বললাম না, তাহলে আম, জাম, কাঁঠাল, ধান, এগুলো হলো সব হলো তোমার C3 মধ্যে পড়ে। আর অন্যদিকে C4 গুলো হলো গরম সহ্য করতে পারে, এরা ইউজুয়ালি গরম অঞ্চলে থাকে, ঠান্ডা না, গরম অঞ্চল আর কি, ঠিক আছে, গরম সহ্য করতে পারে। মনে করবা যে মরুভূমির লোকজন আছে না, সৌদি আরবের লোকজন, মরুভূমির লোকজন, ওই রকম লোকজন হলো C4। আর এই CAM, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, ঠিক আছে, এই বান্দা কারা? একমাত্র ক্রেসুলেসি নামে একটা গোত্র আছে, পাথরকুচি আর কি, যেটার আন্ডারে পড়ে, ঠিক আছে, ক্রেসুলেসি গোত্র। এই ক্রেসুলেসি গোত্রের যেসব গাছ আছে, পাথরকুচি বা সামথিং সামথিং, খালি বইয়ে পাথরকুচির কথাই উল্লেখ করা আছে, আমিও খালি পাথরকুচিই জানি। সো এই যে পাথরকুচি আছে, এইটা হলো খালি এর আন্ডারে পড়ে, ঠিক আছে, এই পাথরকুচিটা খালি সিএম পদ্ধতিতে করে, ঠিক আছে, এ হলো একমাত্র এক্সেপশন, ক্রেসুলেসি গোত্র হলো একমাত্র এক্সেপশন, বাকি সবাই বেশিরভাগই করে হয় C3, নাইলে কেউ কেউ করে C4, আর একেবারে কম করে CM, মানে ওটা নাই বললেই চলে। ওকে, তো একটা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমি একবার ফেস করছিলাম অ্যাডমিশন টাইমে, দিয়ে মারা খাইছিলাম। সেটা হলো কি, ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম না লিখে এটা লিখছিল কি জানো? এটা লিখছিল ক্রেসুলেসিয়ান অম্ল বিপাক। অ্যাসিডের বাংলা কি? ক্রেসুলেসিয়ান, ঠিক আছে, লেসিয়ান। অ্যাসিডের বাংলা হলো অম্ল, তাই না? অ্যাসিডের বাংলা হলো অম্ল। আর মেটাবলিজমের বাংলা কি জানো? আমি জানতাম না এটা, এই জন্য আমি ঝামেলা পড়ছিলাম। মেটাবলিজমের বাংলা হলো বিপাক। তো দেখো, এই কারণে আমি সবসময় বলি যে তোমরা তোমরা বলো যে তোমাদেরকে যদি কোনো ইংলিশ ওয়ার্ড জিজ্ঞেস করি যে এটার ইংলিশ কি, তোমরা বলো যে ভাইয়া আমি তো এটার ইংলিশ পারি না। আসলে তোমরা সব এটার, আবার তোমার যদি আমি বলতাম মেটাবলিজমের বাংলা কি, ভাইয়া এটা তো মেটাবলিজমই পড়ছে, এটা তো বাংলা জানি না। আসলে তোমরা ইংলিশ বা বাংলা এটা নিয়ে সমস্যা না, তোমরা যেটা সহজ লাগে, তোমরা যেটা একবার পড়ছো ওইটাই খালি রাখো, ওই জায়গা থেকে যে ইমপ্রুভমেন্ট করতে হবে সেটা করো না। সো রিকোয়েস্ট থাকবে, এইসব ইংলিশও পড়বা, বাংলা খালি যদি পড়ে থাকো এতদিন সেটার ইংলিশ পড়বা, আর এতদিন যদি সেটার খালি ইংলিশ পড়ে থাকো তাহলে সেটার বাংলাও পড়ে ফেলবা। ওকে, সো তাহলে আমরা ওই ক্রেসুলেসিন অ্যাসিড মেটাবলিজম এর ভিতর থেকে লিটারালি আর কিচ্ছু পড়ার নাই। হয়তো আর একটা দুইটা লাইন আছে, তাও আমার যতদূর মনে পড়ে এখান থেকে আর কিচ্ছু পড়ার নাই, না কোনো এক্সট্রা ইনফো আছে, না কোনো আর আদার্স জিনিস, মানে যা পড়ার পাথরকুচি এক্সাম্পল কোথায় হয়, ক্রেসুলেসি গোত্রে হয়, এর আরেকটা নাম আছে বাংলা না, এই পড়লেই কাজ শেষ। ওকে, হ্যাঁ, এখন এর ভিতরে এটা পড়ার আছে। C3 তে কি হয়? C3 দুইটার আমি পার্থক্য করে দিয়ে দিই, ঠিক আছে, দুইটার আমি পার্থক্য করে দিই। C3 আবিষ্কার কেমনে হয়েছিল সেটা গল্পে আসে, ঠিক আছে, C3 আবিষ্কার কিভাবে হয়েছিল? C3 আবিষ্কার হয়েছিল তোমার, আচ্ছা এভাবে না দিয়ে, C3 আবিষ্কার হয়েছিল তোমার তেজস্ক্রিয় কার্বন C14, এইটা ইউজ করে C14 ইউজ করা হয়েছিল। কোথায় ইউজ করা হয়েছিল এই C14? ক্লোরেলা নামে এক কোষী শৈবাল আছে, সেখানে এটা ইউজ করা হয়েছিল, দিয়ে এটা আবিষ্কার করা হলো, ঠিক আছে, ক্লোরেলা নামে এক কোষী শৈবাল আছে, সেখানে দিয়ে তারপর এটা হলো আবিষ্কার করা হলো। ওকে, চলো একটু দাগ দিয়ে নিই। ওকে, ক্লোরেলা নামে এককোষী শৈবালে সেটা আবিষ্কার করা হলো। অন্যদিকে তোমার হলো যে C4 কিভাবে আবিষ্কার করা হলো? C4 আবিষ্কার করা হলো কার্বন ডাইঅক্সাইড 14। দেখো পার্থক্য কিন্তু সূক্ষ্ম পার্থক্য, তুমি যদি এটা আহ, পার্থক্য করে না পড়ো, যে জিনিসটা হবে, তুমি C3 এই জায়গায় একবার পড়ছো C14, তুমি যখন C4-এ যাবা তখন CO214 পড়বা, তুমি মাথায় কিছুই নিলা না, ভাই যেমনে পড়ছে এমনি মনে থাকবে। পরীক্ষার হলে যে তুমি C3-তে দাগাবা CO214, C4-এর ভিতরে দাগাবা হলো C14। তো পাশাপাশি না রেখে পড়লে এখন ঝামেলা বুঝবা না, যখন ভুল হবে, ওই ভুল তো একবারই হয়, ভুল তো অ্যাডমিশনেই হয়, বা ভুল তো মেইন পরীক্ষাতেই হয়, তাই না? তখন হলো টনকটা নড়বে যে ভাইয়া ঠিক আছে কি করে ফেলছি। সো আলটিমেটলি যাই হোক গেল। আর এটা কোথায় করা হয়েছিল? এটা হলো ইক্ষু গাছে, দ্যাট মিনস আখ, ঠিক আছে। তো দেখো পার্থক্য করে পড়লে লাভটা কি হচ্ছে, দুইটাই মনে থাকবে এবং এমন ভাবে মনে থাকবে যে জীবন আর ভুল করবা না।
তুমি শিওর থাকো তুমি পরীক্ষার হলে ক্লোরেলা আর ইক্ষু গুলাবা, তুমি ইক্ষুর সাথে আম গুলাবা না, জাম গুলাবা না। সো এই জন্য যেহেতু এই দুইটাই গুলাবা, এই দুইটাই পাশাপাশি পড়বা। ওকে, সো গেল। কে আবিষ্কার করছিল? এটা আবিষ্কার করছিল নাম অনুসারে রাখে ক্যালভিন আবিষ্কার করছিল, ক্যালভিন আর ওর সহকর্মীরা। তো এই জন্য এটাকে ক্যালভিন চক্র ডাকে। আর এটা আবিষ্কার করছিল হ্যাচ ও স্ল্যাক। সো এই দুটো আমরা 9-10 থেকেই জানি, এই জন্য এটা আর বললাম না, ওরকম ইমফাসিস দিলাম না। সো তাহলে দেখো তিনটা পার্থক্য আমরা পড়ে ফেললাম। আচ্ছা, এটা নর্মাল বলতে কত তাপমাত্রায় থাকে? এটা ইউজুয়ালি 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। আর এরা গরম অঞ্চল বলতে কতটুকুতে থাকে? এরা গরম অঞ্চল বলতে হলো 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা সহ্য করতে পারে। ঠিক আছে, 30 থেকে 45 ডিগ্রি। আচ্ছা, এখন কথা হলো যে আরো কিছু তো জিনিসপাতি আছে ভাই, এত সহজে তো শেষ হয়ে যাচ্ছে না। তো দেখো, হ্যাঁ, আরো কিছু জিনিসপাতি আছে। এদের প্রথম এখান থেকে কি পড়া লাগে এই চক্রের মধ্যে? এখানে তিনটা নতুন শব্দ তোমাকে, তিনটা না, চারটা নতুন শব্দ তোমাকে শিখতে হবে। পুরো একটা সাইকেল আছে, তার মধ্যে চারটা শব্দ শিখতে হবে। সেটা হলো এটার প্রথম পদার্থ কি, বা এটাতে কোন পদার্থটা হলো মেইন ভূমিকা রাখে, সেটা হলো আরইউবিপি। ঠিক আছে, আরইউবিপি, রাইবোলোজ 1,5 বিসফসফেট, রাইবোলোজ 1,5 বিসফসফেট, এটা পড়তে হবে। তো আরইউবিপি, তো এই আরইউবিপি এইটাকে যুক্ত করে, আরইউবিপির সাথে তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। ঠিক আছে, ওই যে দেখলা না কার্বন ডাইঅক্সাইড। এবার দেখো এই কার্বন ডাইঅক্সাইড আমরা যে পড়ছিলাম, দেখো তো আমি কি বলছিলাম, আমি পড়াইতেছি আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে। আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে কাকে নিয়ে আমরা কাজ করতেছিলাম দেখে একটু বলো তো, মনে আছে কিনা? আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে আমরা কার্বন ডাইঅক্সাইড, অন্ধকার পর্যায়ে আমরা কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে কাজ করতেছিলাম। দেখো, তুমি এখন বলতে পারো যে ভাই আপনি প্রথমে আরইউবিপি রে আনলেন, কার্বন ডাইঅক্সাইড রে আনলেন না, একটু সবুর করো। দেখো, আরইউবিপি রে আনছি না, আরইউবিপির পরপরই এখন আমরা কার্বন ডাইঅক্সাইড রে নিয়ে আনবো। ঠিক আছে, কারণ মেইন কাজ তো ভাই কার্বন ডাইঅক্সাইডের, মেইন কাজ তো কার্বন ডাইঅক্সাইডের। অন্ধকার পর্যায় মানেই কি? অন্ধকার পর্যায় মানেই হলো কার্বন ডাইঅক্সাইড ভাই, এটা তো অলরেডি পড়াই দিয়েছি। আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায় মানে কার্বন ডাইঅক্সাইড, ওই কার্বন ডাইঅক্সাইড আরইউবিপি এর সাথে যুক্ত হবে। এখন কথা হলো আরইউবিপি এর সাথে যুক্ত হওয়া যদি একেবারে মুড়ি মুড়কির মতন হতো ভাই, তাহলে তো আমিও সালোক সংশ্লেষণ করতাম। না, এখানে একটা এনজাইম লাগে, যে এনজাইমটা আসলে কারোর নাই পুরা পৃথিবীতে, মানে খালি উদ্ভিদের আছে বলেই আমরা বেঁচে আছি, সেটা হলো রুবিস্কো এনজাইম। তাহলে দেখো কয়টা শব্দ শিখলাম, আরইউবিপি শিখলাম, রুবিস্কো শিখলাম। এখন কথা হলো আরইউবিপি আর রুবিস্কো মিলে কি তৈরি করে জানো? আরইউবিপি আর রুবিস্কো মিলে তৈরি করে তোমার একটা পদার্থ, সেটা হলো অস্থায়ী একটা পদার্থ। সেটা হলো অস্থায়ী কিটো অ্যাসিড, এটা 6 কার্বনের। ঠিক আছে, অস্থায়ী কিটো অ্যাসিড, অস্থায়ী কিটো অ্যাসিড। তো এখন এটা তো স্থায়ী না, এই জন্য এটা আসলে গোনায় ধরে না, এটাতে 6টা কার্বন থাকে, 6টা কার্বন থাকে। ওকে, তো এই অস্থায়ী কিটো অ্যাসিডটা আলটিমেটলি স্থায়ী 3 কার্বন বিশিষ্ট স্থায়ী 3পিজিএ তৈরি হয়। ঠিক আছে, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3পিজিএ 6টা লিখলাম। তো যেহেতু এটা স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ, তাই এর নাম অনুসারে এই যে স্থায়ী 3 কার্বন বিশিষ্ট যে পদার্থ, এটা হলো C3, 3 কার্বন বিশিষ্ট পদার্থ, এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে C3। ঠিক আছে, তাহলে দেখো আমি C3 চক্রের আর লিটারেলি কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না। এখানে যেটুকু আছে এইটুকু পড়লে তোমার শেষ, আর কিচ্ছু লাগবে না এখানে। ওকে, এবার যদি আসি আমি C4 এর মধ্যে, C4 এর ভিতরে কি কি পড়া লাগে? C4 এর ভিতরে পড়া লাগে যে এখানে প্রথমে কার সাথে যুক্ত হয়, এখানে যেরকম আরইউবিপির সাথে যুক্ত হলো, এখানে যুক্ত হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে। ছয়টা আমরা আদর করে ওকে ডাকি পেপ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ওকে, তো এই ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ও প্রথমে একটা স্থায়ী পদার্থ তৈরি করে ফেলে। এখানে কোনো অস্থায়ী স্থায়ী নাই, এখানে হলো স্থায়ী পদার্থ তৈরি করে, সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা কয়টা ভাইয়া? অক্সালো, ও আচ্ছা, ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে কে যুক্ত হলো তারই তো বলতাম না ভাই, আমাদের সেই মেহমান। মেহমানকে মানে গুরুত্বপূর্ণ যে পার্সন, ভিআইপি, কার্বন ডাইঅক্সাইড। ভাই কার্বন ডাইঅক্সাইড না থাকলে তো আলোক নিরপেক্ষ হবেই না, সেটা C3 হোক, C4 হোক, ক্যাম হোক, যেটাই হোক না কেন। সো ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হলো, যেভাবে এখানে আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল। এখানেও একটা এনজাইম আছে, সেই এনজাইমটা অত বেশি ইম্পর্টেন্ট না, সো লাগে না। তো এরপরে এটা লাগে, অস্থায়ী অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলে, এটা হলো 4 কার্বন বিশিষ্ট। তো যেহেতু এটা 4 কার্বন বিশিষ্ট, এই জন্য এর নাম দেওয়া হয় C4। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এর থেকে কঠিন আর কিচ্ছু নাই। হ্যাঁ, কয়েকটা এখন নতুন শব্দ শিখতে হবে। সেটা হলো যে কি, এই যে তোমার C3, C3-তে হলো তোমার ক্রাঞ্চ অ্যানাটমি থাকে না, ক্রাঞ্চ অ্যানাটমি থাকে না, এই জন্যই এরা আসলে গরম সহ্য করতে পারে না। ঠিক আছে, আর এইখানে হলো এইটাতে থাকে না। ঠিক আছে, এটাতে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে না। আর এই যে ভাইয়া এখানে, এখানে হলো ক্রাঞ্চ অ্যানাটমি থাকে। এখন ক্রাঞ্চ অ্যানাটমি থাকে বলেই এরা হলো অনেক গরমও সহ্য করতে পারে। তো এই আর কি, আর গরম হলে কি হয় সেটা আমরা দেখবো। এখন কথা হলো ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা কি ভাইয়া, যে ক্রাঞ্চ অ্যানাটমি থাকলে কি আর না থাকলে কি?
ঠিক আছে, থাকলে না থাকলে কি আর থাকলে কি। ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা হলো যে আমাদের পাতায় কোন টিস্যু থাকে, সবাই বলতে পারবে, একটু হিন্ট দিয়ে দিলে বলতে পারবা। আমাদের পাতায় হলো মেসোফিল টিস্যু থাকে, তাই না? আমাদের পাতায় কি থাকে, পাতায় যেহেতু সালোক সংশ্লেষণ হচ্ছে, পাতা নিয়ে কথা কই লেখা যায় ভাই, এই যে পাতা। তো পাতায় কি থাকে, মেসোফিল টিস্যু থাকে, ঠিক আছে, পাতায় মেসোফিল টিস্যু থাকে। এখন কথা হলো, এই পাতার মেসোফিল টিস্যু বাদেও আরেক টাইপের টিস্যু থাকে, সেটা হলো বান্ডেল সিট টিস্যু, ঠিক আছে। তো যদি এই C3 গুলাতে খালি মেসোফিল থাকে, C3 গুলাতে ধরো মনে করো খালি মেসোফিল থাকে, ধরো এটা একটা পাতা, ধরো পাতা হলো মানে এইভাবে কাটা হয়েছে, ঠিক আছে, ধরো কেটে জুম করে দেখা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখবা খালি মেসোফিল পাবা, ধরো মেসো লিখে রাখলাম, খালি মেসোফিল পাবা পাতা যদি এইভাবে কাটো। তো এই কারণে এটা বেশি শক্তিশালী না, এটা বেশি তাপ সহ্য করতে পারে না। অন্যদিকে ক্রাঞ্চ অ্যানাটমি যাদের থাকে তাদের পাতা কেমন হয় জানো? তাদের পাতা হলো, ওদের যে মেসোফিল থাকে, ওদের মেসোফিল থাকে ভালো কথা, বাট মেসোফিলের চারপাশ দিয়ে একটা বডিগার্ড রেখে দেয় ওরা, ঠিক আছে। ধরো বডিগার্ড থাকলে কি হয়, মোটা সোটা বডিগার্ড। তো ওই মোটা সোটা বডিগার্ডের নাম হলো বান্ডেল সিট, ঠিক আছে, বান্ডেল সিট। তো দুই পাশেই থাকে, চারপাশ দিয়ে ঘিরে থাকে, ঠিক আছে। তো তার মানে দেখো, ওইখানে বডিগার্ড আছে না, ওই জন্য ওরা হিট সহ্য করতে পারে। ধরো বডিগার্ডের কথা বাদ দাও, ধরো তুমি মরুভূমিতে গেছো, তোমার যদি মাথার উপরে কেউ সবসময় একটা ছাতা ধরে রাখে বা একটা ছায়ার মতন দিয়ে রাখে, তাহলে কি তুমি কি গরম ফিল করবা? বা তোমার চারিদিক থেকে ফ্যান ধরে রাখছে তোমার বডিগার্ড গুলো, তুমি তো গরম ফিল করবা না, তুমি তো ওখানে আরামে থাকতে পারবা। তো ক্রাঞ্চ অ্যানাটমি মানে ওই মেসোফিলের চারপাশ দিয়ে বান্ডেল সিট আছে কিনা, বডিগার্ড। আর অন্যদিকে এই C3-তে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে না, তার মানে ওর হলো খালি মেসোফিল থাকে, কোনো বডিগার্ড থাকে না। তো আলটিমেটলি ও গরমে সহ্য করতে পারে না, ঠিক আছে, গরমে মারা যায়। তাহলে দেখো, সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এখানে ক্রাঞ্চ অ্যানাটমিও ছিল, মানে এখানে যা যা লিখছি এই স্লাইডটাতে, ভাই এই স্লাইডটার পুরাটাই হলো প্রত্যেকটা ওয়ার্ড এখানকার ইম্পর্টেন্ট। সো এটা তো স্ক্রিনশট তোমরা নিতে পারবা না, যেহেতু রেকর্ডেড দিচ্ছি। এইটা খাতায় তুলে নিবা, খাতায় তুলে বা স্টিকি প্যাডে তুলে, আজকে যে কয়টা জিনিস আঁকাইছি প্রত্যেকটা স্টিকি প্যাডে তুলে বইয়ের মধ্যে ছেপে রাখবা, বইয়ের মধ্যে মেরে রাখবা। কারণ এইগুলা তোমার 3-4 পৃষ্ঠার পড়া একসাথে করে দিচ্ছে, যেটা তুমি জাস্ট একবার স্টিকি নোট দেখে তুমি 4-5 পৃষ্ঠা 5 মিনিটে উল্টায় ফেলতে পারবা। ওকে। আর এখানে লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যে পড়াটা, সেটা হলো যে ভাই গরম হইলে কি হবে, মানে গরম লাগলে সমস্যা কি, আপনি এত বারবার কেন বলতেছেন ভাই গরম লাগলে সমস্যা? C3 গরম লাগলে মরে যাবে বা নষ্ট হয়ে যাবে, বা C3-তে কি হয়েছে? আসলে যখন অতিরিক্ত গরম পড়ে তখন একটা জিনিস হয়, অতিরিক্ত হিট থাকলে তোমার, অতিরিক্ত হিট যদি থাকে, সরি খালি হিট না, অতিরিক্ত হিট, ঠিক আছে, অতিরিক্ত হিট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাকে আমরা বলি কি, সেই ঘটনাটাকে আমরা বলি হলো ফটো রেসপিরেশন বা আলোক শোষণ। দেখো, ফটো রেসপিরেশন, ফটো মানে কি, আলো, ঠিক আছে। গতকালকে পড়াইছি, যে গতদিন পড়াইছি, ফটো মানে হলো আলো, ঠিক আছে, ফটো মানে হলো আলো, এবং রেসপিরেশন মানে হলো শ্বসন। তুমি এখন বলতে পারো যে ভাই, আলোতে তো আমি শুনতাম সালোক সংশ্লেষণ হয়, তাই না, ফটোসিনথেসিস হয়, আপনি কেন বলতেছেন ফটো রেসপিরেশন? আসলে এইটাই তো সমস্যা না, যে এটা তো একটা সমস্যা, এটা তো নর্মাল জিনিস না, এটা তো তাপমাত্রা বেশি হওয়ার কারণে ফটো রেসপিরেশন হচ্ছে। নর্মাল তাপমাত্রা থাকলে কি হতো দেখো, এটা যদি হলো এখানে নর্মাল তাপমাত্রা থাকতো, যে নর্মাল হিট, তাহলে নর্মাল হিট যদি থাকতো এত গরম না হয়ে, তাহলে সেই ক্ষেত্রে হতো ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। তার মানে কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলিত হয়ে কি তৈরি করতো, কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলিত হয়ে, কার্বন ডাইঅক্সাইড যোগ পানি মিলিত হয়ে গ্লুকোজ তৈরি করতো, ঠিক আছে, গ্লুকোজ তৈরি করলো, তারপরে অক্সিজেন তৈরি করলো, আর হলো পানি তৈরি করলো, তাই না? তো এইটাই তো হতো দিন শেষে। ওকে। ওটা যদি নর্মাল হিট থাকতো, এখন হিট অতিরিক্ত বেড়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, আলোক শোষণ হবে। আলোক শোষণে কি হয়, আলোক শোষণের ক্ষেত্রে দেখো, তোমার এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, ভালো কথা। এখন তোমার হলো ওই RUBPর সাথে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড অন্ধকার পর্যায়ে, তাই না? সো আলটিমেটলি ওই RUBPর কথাটা তো অমিট রাখলাম। সহজে বলি, এখানে কার্বন ডাইঅক্সাইড পানি এগুলো থাকা সত্ত্বেও ও উল্টা আবার অক্সিজেন নাই, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডটা নেয়ই না, কার্বন ডাইঅক্সাইড থাকা সত্ত্বেও কার্বন ডাইঅক্সাইডকে নেয় না, অক্সিজেন নাই। এই অক্সিজেনটা যখন RUBP এর সাথে যুক্ত হয়, মানে এটা একটু জটিল ব্যাপার, সহজে শুনে রাখো, গল্প আকারে শুনে রাখো, ও কার্বন ডাইঅক্সাইড নেবে না। শ্বসনে কি হয়, অক্সিজেন নেই না, ও কাইন্ড অফ অক্সিজেন নাই, ঠিক আছে। অক্সিজেন নিয়ে এই RUBPটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে, এই RUBPটাকে নষ্ট করে দেয়। এখন তুমি বলো, RUBP যদি নষ্ট হয়ে যায়, তাইলে সালোক সংশ্লেষণ পুরাটুকু কাইন্ড অফ বন্ধ হয়ে গেল না? কারণ এই RUBPর উপরেই তো সালোক সংশ্লেষণ ডিপেন্ড করতেছে, এর উপরেই তো অন্ধকার পর্যায়ে, সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় পুরাটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে, অন্ধকার পর্যায়ের হিরো বলতে পারো ঠিক আছে। সো এই অন্ধকার পর্যায়ের হিরোকে যদি তোমার নষ্ট করে দেয়, মেরেই ফেলে, তাহলে তো কি আর সালোক সংশ্লেষণ হবে? হবে না। তার মানে আলোক শোষণ অনেক
ডেঞ্জারাস নর্মাল শ্বসনের থেকেও। তার উপরে আচ্ছা, নর্মাল শ্বসনের ক্ষেত্রে কি হয়? আমি যদি নর্মাল শ্বসনের কথাও লিখি, ভাই নর্মাল শ্বসনে তাও তো শক্তি উৎপন্ন হতো, যে আচ্ছা ভাই ও যতই খারাপ কাজ করুক কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করতেছে, তাও তো শক্তি তৈরি হচ্ছে। আর এই জায়গায় দেখো, একে তো এইখানকার হিরোকেও মেরে ফেলতেছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবার এখানে কোনো শক্তিও তৈরি হবে না। ভাই তুমি হিরোরেও মেরে ফেলতেছো, আবার ভালো কাজও করতেছো না একটা, মানে ও তো ভিলেনদের ভিলেন কাইন্ড অফ। ওকে, তো এখন ও হলো এই ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন, এটা হলো অতিরিক্ত গরমে হয়। তো এইটার মূল শিকার কারা জানো? ওই যে বললামই একটু আগে, এই অতিরিক্ত হিটের তাহলে মূল শিকার হলো যাদের বডিগার্ড নাই, C3। ঠিক আছে, তো এদেরকে মানে এই এদের আরইউবিপি, C3 এর আরইউবিপি কে এরা নষ্ট করে দেয়। সব উদ্ভিদের দেহেই তো আরইউবিপি আছে, তো এটাকে নষ্ট করে দেয়। অন্যদিকে যাদের বডিগার্ড আছে তারা এই অতিরিক্ত হিট থেকে বেঁচে যায়। C4 যারা, ওরা হলো বেঁচে যায়, আর এই C3 যারা, ওরা মরে যায়। আলোক শোষণের কারণে ওরা বেঁচে থাকতে পারে না। এখন কথা হলো, তোমাদেরকে কি বললাম, এখানে তিনটা জিনিস তাহলে দেখো লিখছি। একদিকে সালোক সংশ্লেষণ লিখছি, একদিকে শ্বসন লিখছি, আর মাঝখানে আলোক শোষণ লিখছি। এটা আমাদের নতুন টপিক, এটা অনেকেই বুঝি না। তো এখন এইখানকার লাস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে আলোক শোষণ কোথায় হয়? দেখো, ফটোসিনথেসিস কোথায় হয়? ফটোসিনথেসিস কোথায় হয়? খুবই সহজ একটা প্রশ্ন, তাই না? ক্লোরোপ্লাস্টে হয়, পাতায় হয়, তাই না? পাতায় ক্লোরোপ্লাস্টে হয়। সো এখন কথা হলো, ভালো কথা, এবার যদি আমি জিজ্ঞেস করি শ্বসন কোথায় হয়, যদি হুট করে মাথায় না আসে, তাও শোনার পরে মাথায় চলে আসবে সবার, সেটা হলো মাইটোকন্ড্রিয়াতে হয়। শ্বসন মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে, শক্তি তৈরি করে, যে শক্তি তৈরি করলো। ভালো কথা। ভাই তাহলে আলোক শোষণ কই হয়? এর মধ্যে তো সালোক সংশ্লেষণও একটা ভাইব আছে, আবার শ্বসনেরও তো ভাইব আছে, তাই না? তো এইটা আসলে এই দুইটাই হয়, ঠিক আছে, দুই জায়গা মিলাইই হয়। তার মানে ফটো এক্সপ্রেশন আমি এইভাবেই মনে রাখতাম। এর ভিতরে যেহেতু আলো শব্দ আছে, আলোক শোষণ, তাই না? তো এর মধ্যে যেহেতু দুইটা শব্দই আছে, এর দুই জায়গায় হয়। এটা ক্লোরোপ্লাস্টে হয়, ঠিক আছে, এটা ক্লোরোপ্লাস্ট হয়। তারপরে এইটাতে মানে দুই জায়গায় হয় বলতে দুইটাই পার্টিসিপেট করে। মাইটোকন্ড্রিয়াতে হয়, ক্লোরোপ্লাস্ট লাগে, মাইটোকন্ড্রিয়া লাগে, এবং আরেকটা এক্সট্রা জিনিস লাগে, সেটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই দুইটা ধরো টেকনিক দিয়ে মনে রাখলাম, যে এর ভিতরে সালোক সংশ্লেষণের অংশটাও আছে, শ্বসনের অংশও আছে। আরেকটা টেকনিক দিয়ে মানে একটু ইয়ে করে মনে রাখতে হবে, সেটা হলো পারক্সিজম। পারক্সিজম সেই লাস্ট পড়ছো কোথায়? সেই লাস্ট পড়ছো পারক্সিজম হলো চ্যাপ্টার 1-এ। তারপরে এর নাম গন্ধ আর কখনো শুনো নাই। দ্বিতীয়বারের নাম গন্ধ পাবা এই চ্যাপ্টার 9-এ। এই বেচারা, এইটা হলো তোমার একেবারে লাইফ ফেল করে দিবে, এই কারণে যে তোমার পরীক্ষার হলে মনেই পড়বে না। আরেকটা কি যেন ছিল, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া মনে পড়বে, আরেকটা কি ছিল সেটা মনে পড়বে না। ওইটাই প্রশ্নে আসবে তোমার, যে আলোক শ্বসন কোথায় হয়। ওকে, সো তাহলে পারক্সিজম, এই ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার পারক্সিজম, ওকে, এই জায়গায় হয়। তো দেখো, আলোক শ্বসন পর্যন্ত আমরা পড়ে ফেললাম। তো আজকে আমাদের পড়া মূলত মোটামুটি আলোক শোষণ পর্যন্তই ছিল, ঠিক আছে। দাঁড়াও, আমি তাও স্লাইডগুলো একবার একবার করে গো থ্রু করি, সবগুলো পড়াইছি কিনা। দেখো, এই যে তোমারে কিন্তু বলছি, কেলভিন যে আবিষ্কার করছিল, দেখো তো কেলভিন কিসে আবিষ্কার করছিল, এটাও পড়াই দিছি। T14 ব্যবহার করে আবিষ্কার করছিল। সন্ধানী পদ্ধতি, এগুলো তো নিজেদের পড়ার জিনিস। ক্লোরেলাতে, এটাও কিন্তু আমি লিখে দিছি, এই জন্য ক্যালভিন আবিষ্কার করছিল বলে এটাকে ক্যালভিন চক্র বলে। ক্যালভিন চক্র পুরাটা পড়াইছি, আরইউবিপি এর নাম পড়াইছি, তারপরে ফুল ফর্ম বলছি। কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কে? আরইউবিপি। তাহলে কার্বন ডাইঅক্সাইডের প্রথম গ্রহিতা হলো বা গ্রহিতা হলো কে? আরইউবিপি। আরইউবিপি তো এমনি এমনি গ্রহণ করে না, একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম পড়াইছি, ইম্পর্টেন্ট, রুবিস্কো। দেখো, সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো রুবিস্কো এনজাইম। এই রুবিস্কো এনজাইম যদি না থাকতো, আমরা মারাই যেতাম, সালোক সংশ্লেষণ হতো না, সালোক সংশ্লেষণ না হলে আমরা মারা যেতাম। এখানে খালি এইটুকু পড়তে হবে, ঠিক আছে, এখানে খালি এইটুকু পড়তে হবে। আরইউবিপি, কিটো অ্যাসিড, রুবিস্কো এনজাইমের নাম পড়তে হবে, আর ওইদিকে 3PGA পড়তে হবে। এই দিকের গুলো আর একটু লাগে না। ওকে, সো এগুলো সব পড়ায় ফেলছি, এগুলো একই জিনিসপাতির কথা বলছে। সো এই যে দেখো, তোমাদের হলো পার্থক্য আছে, পার্থক্যগুলো আমি বারবারই পার্থক্য আকারেই পড়াইছি, যে আলোক পর্যায় কোথায় হয়, আলোক নিরপেক্ষ হয় কোথায়। দেখো, একটা হলো থাইলাকয়েডে হয়, আর একটা হলো স্ট্রোমাতে, জেলি জেলি জায়গায় হয়। এক জায়গায় আলো লাগে, এক জায়গায় আলো লাগে না। এ তো ইজি জিনিসপাতি। এই জায়গায় দেখো কি তৈরি হলো, আলোক পর্যায়ের শেষে কি ছিল, এই যে আলোক পর্যায়ে যা আঁকাইছিলাম, লাস্টে এটিপি আর এনএডিপি H+H+ তৈরি হয়, পানি ভেঙে তারপরে হাইড্রোজেন ইলেকট্রন আসলো, সেটা তৈরি হলো। আর অন্যদিকে এই জায়গায় এটিপি এনএডিপিএইচ এর শক্তিটা ইউজ করা হয়, ইউজ করে গ্লুকোজ তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, তাই না? সো এগুলো সব পড়ায় ফেলছি। এনএডিপি বিজারিত হয়, আর ওখানে এনএডিপি কে ইউজ করা হয়। জারিত হয় মানে ইউজ করা হয়, ঠিক আছে, ব্যবহার করা হয়। ওকে, সো গেল, এগুলো আমরা পড়ে ফেলছি। এইখানে আর এটাতে কোনো কিছু নাই, এগুলো সব জাস্ট একটু বক্স টাইপের। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলো এটাও জ্ঞান তো দেখো তোমাকে পড়ায় ফেলছি। এটা হয়তো বলি নাই, দিনের বেলা খোলা থাকে, ওকে, ভালো কথা, রাতে বন্ধ থাকে, এটা যে কোনো উদ্ভিদেরই কাজ। এই জায়গায় দেখো, ক্রাঞ্জ অ্যানাটমি নাই।
ক্রাঞ্চ অ্যানাটমি কি সি3-তে ছিল? সি3-তে কি বডিগার্ড ছিল? দেখো বডিগার্ড ছিল না, অনুপস্থিত ছিল। বডিগার্ড যেহেতু অনুপস্থিত ছিল, তো এখানে হলো তোমার আসলে কোনো বান্ডেল সিট ঘিরে মেসোফিল টিস্যুর কোনো পৃথক স্তর থাকে না, মানে একজনকে ঘিরে আরেকজন থাকে না, এটাই আর কি এখানে বলে রাখছে। সো গেল, ক্লোরোপ্লাস্টে একই ধরনের গ্রানাম থাকে, এগুলো জাস্ট পড়ার জন্য পড়া। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস হলো আমি এই জায়গায় দেখো, এই যে তোমার সি3, এদের কার্বন ডাইঅক্সাইড লাগবে, তাই না? এরা বললাম না নর্মাল মানুষজন, এরা কষ্ট সহ্য করতে পারে না। আমারে যদি কম অক্সিজেনের অবস্থায় রাখে, ধরো এখানে অক্সিজেন হুট করে কমে গেল, আমার কেমন হবে? শ্বাসকষ্ট শুরু হবে। সো গাছের ক্ষেত্রে তো উল্টা, গাছের ক্ষেত্রে হলো কার্বন ডাইঅক্সাইড বেশি লাগবে। সো দেখো সি3 হলো আমার মতো নর্মাল মানুষজন, ট্রেন না, মানে কষ্ট সহ্য করতে পারবে না, তো ওদের কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে। অন্যদিকে সি4 যখন পড়বা, তখন দেখবা সি4 হলো কত, এর থেকেও খুবই কম কার্বন ডাইঅক্সাইড, কম কার্বন ডাইঅক্সাইডেও বেঁচে থাকতে পারবে, ঠিক আছে? আর অন্যদিকে সি3 অনেক বেশি, এটা কিন্তু অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড, ওকে, বেঁচে থাকতে হয়। সো এগুলো আমরা দেখলাম, আর ইউবিপি গ্রহণ করে। সো শ্বসন আর আলোক শ্বসনের মধ্যে পার্থক্য দেখো, তোমার কিন্তু আমি আলোক শ্বসন পড়াইছি, যে আলোক শ্বসন প্রকৃত শ্বসন না, কারণ এটিপি তৈরি হয় না। তারপরে যে আলোক শ্বসন, এটা আলো নির্ভর, এটা আলো লাগে না। এখানে দেখো ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া, তিনটাই লাগে, পড়াইছি না? আর এখানে খালি মাইটোকন্ড্রিয়া লাগে নর্মাল শ্বসনে, ওকে। সো এখানে কোনো এটিপি টেটিপি তৈরি হয় না, ঠিক আছে? আর ওখানে তো তখন তো এটিপি তৈরি হতো। সো এই জিনিসগুলো পড়ায় ফেলছি শর্টে। সি ফোর এর কথা বলছি, সি4 এর দেখো, ও একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বা, সি4 এর অপর নাম কি? এটা যদি না পড়ো তাইলে বিপদ আছে কপালে। সি4 এর অপর নাম কি? কই যেন লেখা আছে এটা? সি4 এর অপর নাম হলো ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বইতে কোথায় আছে সেটা একটু দেখাই দিই, এই যে এইখানে থাকার কথা বইতে। তারাও এই যে 16টা গোত্রের, এই যে, হ্যাঁ, এই যে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র নামেও পরিচিত, মার্ক করা আছে একেবারে, ঠিক আছে? এটাই খুঁজে পাইতেছিলাম না। যাই হোক, তার মানে এটাকে শর্টে ডিসিএ সাইকেল বলে। এটা কেন এতটা গুরুত্ব দিয়ে বললাম যে ভাইয়া কেন এতটা গুরুত্ব দিচ্ছি, কারণ পোলাপান টিসিএ সাইকেল চিনে। ভাই টিসিএ সাইকেল কি, টিসিএ সাইকেল কি, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র কি, সবাই পারে। শ্বসনের ক্রেবস সাইকেলকে টিসিএ সাইকেল বলে, সবাই পারে। এরপরে সবাই চুপ করে যায় কখন জানো? যখন বলি আচ্ছা ভাইয়া তুমি তো এত পারো, তুমি আমাকে বলো ডিসিএ সাইকেল কি। ভাই জীবনেও তো শুনি নাই ডিসিএ সাইকেল কি আবার, ঠিক আছে? ধরো সাইকেল তো অনেক রকম আছে, দুরন্ত সাইকেল, এই সেই হাবি জাবি, ডিসিএ সাইকেল তো শুনি নাই। তো কথা হলো ডিসিএ সাইকেল হলো, এটা ছিল ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, এটা ছিল ট্রাই 3, আর এটা হলো 2, ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। সো এইটা হলো যেরকম ছিল শ্বসনের ক্রেবস চক্রে, আর এইটা হলো সালোক সংশ্লেষণের সি4। সালোক সংশ্লেষণের সি4 কে ডিসিএ ডাকা হয়, এটা অনেকেই বুঝো না। সো এটা একটু দেখে নিও। সো এই গেল মেসোফিল বান্ডেল সিট। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে এখানে সামনে যে দেখায় দিচ্ছে, আমি একটু দ্রুত বলার সময় জাস্ট নামটা উল্টায় ফেলছিলাম, তো সেটা সামনে একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা একটু দেখে নিও। সো এই ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এগুলো আছে। এই যে দেখো প্রথমে কি হয় দেখছো, কার্বন ডাইঅক্সাইড প্রথমে এসে পিপি, ফসফিনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হলো, শর্টে পিপি ডাকলাম আদর করে। ওই পিপির সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো? 4 কার্বন বিশিষ্ট ওএএ। ওএ মানে কি? অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। আর এই বাকিগুলো একটাও লাগে না, ঠিক আছে? বাকিগুলো আর একটাও লাগে না, এই নাম 3টা পড়লেই হয় কাজ এখানে। তো তোমার একেবারে শর্ট করে পড়ায় দিছি। সি3 সি4 এর পার্থক্য বললামই। সি3 হলো ধরো আমাদের মতন, যারা কম কষ্ট সহ্য করতে পারে। তার যারা হলো একেবারে অতিরিক্ত, ধরো আর্মি টার্মিতে যায়, ডিফেন্সে যায়, ওরা তো অনেক কঠিন ট্রেনিং করে না, ওরা তো অনেক কষ্ট কষ্ট সহ্য করতে পারে, তাই না? সো ওরা হলো ধরো সি4 উদ্ভিদ, এরকম করে মনে রাখতে পারো। দেখো এরা হলো, এদের কার্বন ডাইঅক্সাইড বেশি লাগে, তাহলে নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এরা কম কার্বন ডাইঅক্সাইডেও বেশি মানে কাজ করতে পারে বা বেঁচে থাকতে পারে, ওকে। সো এই আর কি মোটামুটি এগুলো গেল। ক্রাঞ্চ অ্যানাটমিটা তোমাদের একটু বলতে যে উল্টা বলে ফেলতাম। দেখো ক্রাঞ্চ অ্যানাটমি জিনিসটা হলো যে, আমি দেখাইছিলাম আমি দেখাইছিলাম ভিতরে মেসোফিল থাকে, আর বাইরে থাকে, দুই দিকে থাকে বান্ডেল সিট, ঠিক আছে? আমি এটা বলছিলাম, বাট আসলে কথাটা একটু ঘুরায় গেছে বলতে যে, এটা আসলে ভুল, ঠিক আছে? বান্ডেল সিটটা হলো আর কি ভিতরে থাকে, মানে এটা হলো একটু ভুল, ঠিক আছে? তাহলে ভাই ঠিকটা কি? ঠিকটা হলো নিচে লিখে দিচ্ছি, সেটা হলো মাঝখানে থাকে বান্ডেল সিট, ঠিক আছে? মাঝখানে থাকে বান্ডেল সিট, আর দুই পাশে গার্ড হিসেবে থাকে মেসোফিল, ঠিক আছে? দুই পাশে গার্ড হিসেবে থাকে মেসোফিল। এটা কারেক্ট, এটা একটু দেখে নিও, ঠিক আছে? দুই পাশে গার্ড হিসেবে থাকে মেসোফিল। আচ্ছা, সো ক্রাঞ্চ অ্যানাটমি এটাই ছিল, আর তেমন কোনো কিছু নাই আমাদের। পার্থক্য টার্থক্য আছে, বৈশিষ্ট্যগুলো বলে দিছি। সো একবার করে পড়ে নিবা। গুরুত্ব, গুরুত্ব তো তোমরা পারো। ক্রেসুলেসিয়ান গোত্র, ভাই ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, দেখো এখানে যে 3টা তথ্য লাগতো সেটা দাগও দেওয়া আছে, এবং সেটা আমি তোমাকে বলেও দিছি। ক্রেসুলেসি গোত্রের হয়, ক্রেসুলেসি কারা? পাথরকুচি তারা। আর এটার বাংলা নাম কি? এটার বাংলা নাম হলো ক্রেসুলেসিয়ান অম্ল বিপাক, ঠিক আছে? অম্ল বিপাক।
সো আর কোনো এখানে আর কিচ্ছু এক্সট্রা পড়া লাগে না, শেষ, আর কিচ্ছু পড়া লাগবে না এখানে। আচ্ছা, সো এইখানে যাই হোক, হ্যাঁ, সো অম্ল বিপাক এটা লাল কালি করে দিই। আচ্ছা, সো চলো, দেখলাম ওটা আগেও লিখে দিছি। এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হলো ওই ভ্যান নিল, ঠিক আছে, ভ্যান নিল, হিল আর রুবেন কামেনের কথা বলছিলাম না? সো ওদের দেখো, এই জাস্ট ওদের নামগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, দেখো দাগানো আছে ওর নামগুলোই। সো এর থেকে বেশি কিন্তু লাগেও না, ইভেন যখন একেবারে ডিটেলসেও পড়াই তাও কিন্তু এই বিক্রিয়াগুলো এত ডিটেলস লাগে না। এখন কথা হলো যে হ্যাঁ, তবে কি লাগবে, এই বিক্রিয়াগুলো একটু দেখো যে কিভাবে বিক্রিয়াটা করছিল। এইখানে হিল অজৈব জারক ইউজ করছিল, এটুকু পড়লেই কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। ভ্যান নিল কি ইউজ করছিল, হাইড্রোজেন সালফাইড ইউজ করছিল, কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। ওকে, তারপরে যদি আমরা দেখি রুবেন কামেন কি ইউজ করছিল, তেজস্ক্রিয় অক্সিজেন ইউজ করছিল। তার মানে তিনজন বিজ্ঞানীর নাম পড়বা, কে কোনটা ইউজ করছিল পড়বা, আর কিচ্ছু লাগবে না। হিল হিল ইউজ করলো অজৈব জারক, বা অজৈব ফসফেট ইউজ করে। আর অন্যদিকে হলো তোমার যে ভ্যান নিল ইউজ করলো কি, ভ্যান নিল ইউজ করলো তোমার H2S, হাইড্রোজেন সালফাইড। আর রুবেন কামেনের তেজস্ক্রিয়তা পরীক্ষা, যেহেতু নামের মধ্যেই তেজস্ক্রিয় আছে, তাহলে ও ইউজও করে তেজস্ক্রিয় অক্সিজেন ইউজ করলো, আর কোনো কিছু এখানে লাগে না। এরপরে দেখো তোমাদের প্রভাবক। ভাই গতকালকে প্রভাবকের টেকনিক দেখাই দিছি, প্রভাবক এখন ভুলেও ঢুকবো না, প্রভাবকে ভুলেও ঢুকবো না, কারণ প্রভাবক এত সুন্দর করে চারটা প্রভাবক একসাথে দেখাই দিছি, চারটা জিনিসের প্রভাবক, আর লাগবেও না এটা প্রভাবক জীবনেও পড়তে। হ্যাঁ, তবে এই যে দাগানো লাইনগুলো পড়বা, যে হলো পানির পরিমাণ কমে গেলে কি হবে, পানি খাইতে দিতেছো না তুমি গাছকেও, তো নেতায় পড়বো, তো সালোক সংশ্লেষণ হবে না। তাপমাত্রা বেশি হলে হবে না, তাপমাত্রা কমে গেলেও হবে না। এগুলো গতকালকেই বলছিলাম কাইন্ড অফ, ওকে। আর পত্ররন্ধ্রের কথা পড়াবে, তোমার অন্তর্ভাই পত্ররন্ধ্র খোলা কি করে, বন্ধ হয় কি করে, এটা পড়াবে। এখন যদি আমরা দেখি যে লিমিটিং ফ্যাক্টর জিনিসটা কি, লিমিটিং ফ্যাক্টর জিনিসটা ওই যে তোমরা লিমিটিং বিক্রিয়া পড়ছো না, যে একটা যদি বিক্রিয়ক আমি কমায় দিই তখন উৎপাদ কমে যায়, তো যেটার উপর নির্ভর করে সেটাকে লিমিটিং বিক্রিয়ক বলে। তো লিমিটিং ফ্যাক্টরও কাইন্ড অফ সেম জিনিস, তুমি যদি একটা কম দাও আরেকদিকে উৎপাদ তখন কম উৎপন্ন হবে, লিমিট করে দিবে, তোমাকে সীমাবদ্ধ করে দিবে, ঠিক আছে। তুমি যদি হলো ব্যাপারটা খাও কম, তাহলে তুমি শক্তি কম পাবা, তো লিমিটিং একটা ব্যাপার চলে আসে। সো এই হলো লিমিটিং। এখন কথা হলো যে লিবিগ এটা ল অফ মিনিমাম আবিষ্কার করছিল, যে ন্যূনতম কতটুকু পর্যন্ত করলে, খেলে, বা কতটুকু পর্যন্ত আমি ফ্যাক্টরগুলো দিলে ওরা বেঁচে থাকবে, ল অফ মিনিমাম এটা আবিষ্কার করছিল। সো লিবিগের নামটা পড়ো, ল ল মিল আছে, ল অফ মিনিমাম লিবিগ আবিষ্কার করছিল। আর ব্ল্যাকম্যান, এই ব্ল্যাকম্যান বেড়ায় কি যেন করছিল, একটু আগেও দেখলাম, এই ব্ল্যাকম্যান বেড়ায় আলোক পর্যায়ে আর আলোক নিরপেক্ষ পর্যায়ে, অন্ধকার পর্যায়ে, এই দুই ভাগে ভাগ করছিল, আলোক পর্যায় আর অন্ধকার পর্যায়ে যে সালোক সংশ্লেষণকে ভাগ করলো 1905 সালে, ওই ব্ল্যাকম্যান বেড়াই করছিল। তো ওই ব্ল্যাকম্যান বেড়াই আরেকটা কাজও করছিল, ল অফ মিনিমামের হলো ভিত্তি করে, এর উপর ভিত্তি করে, মানে এটারে কপি পেস্ট করে ল অফ লিমিটিং ফ্যাক্টরের সূত্র দিছিল, ঠিক আছে। সো আমি এটা কিভাবে মনে রাখতাম, কে ল অফ মিনিমাম দিছে আর কে ল অফ লিমিটিং ফ্যাক্টর দিছে, কে কোনটা দিছে, আমি মনে রাখতাম কি করে, দেখো, ল ব গ, এটা ছোট না, ল ব গ, তিনটা লেটার, ল ব গ, তিনটা বর্ণ, তো এখানে ল অব মিনিমাম তিনটা, ওকে। অন্যদিকে ব্ল্যাকম্যান দেখো, ব্ল্যাকম্যান হলো লম্বা একটা নাম, চারটা লেটার আছে, তো এইখানে এর সূত্রটাও একটু লম্বা, দেখো, এইরকম চারটা আছে, ল অব লিমিটিং ফ্যাক্টর, দেখছো, তাহলে যার নাম তিনটা বর্ণ দিয়ে তার শব্দও আছে তিনটা, ল অফ মিনিমাম। আর যার নাম চারটা বর্ণ দিয়ে ওর হলো সূত্রটা হলো চারটা, ল অফ লিমিটিং ফ্যাক্টর, দেখছো। ল এর বাংলাই তো সূত্র, হুদাই সূত্র দিয়ে রাখছে। যাই হোক, সো আমরা পড়ে ফেললাম এইগুলো আর কি। এই যে দেখো, এখান থেকে তেমন কোনো কিছুই আসে না। এই প্যারাটা হাইয়েস্ট দেখবা, ঠিক আছে, এই প্যারাটা একটু লাগে, যে কারা কতটুকু কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে ভালো মতন সালোক সংশ্লেষণ করতে পারে। তো এগুলো বোঝানোর কিছু নাই, যেরকম গম গাছ করতে পারে 0.15% কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে, জলজ উদ্ভিদ করতে পারে 1.1% কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে, মানে জাস্ট এইভাবেই পড়ে রাখবা, এখানে বোঝানোর কিছু নাই, বোঝানোর কিছু নাই, দ্যাট মিনস হলো কি আমারও কাজ শেষ, ওকে। সো এই যে সালোক সংশ্লেষণের হার, এটা ইউজুয়ালি 1 হয়, এটাই পড়বা। শ্বসনিক হার যখন পড়বা তখন দেখবা ওইটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। শ্বসনিক হার মানে কি ভাইয়া, সালোক সংশ্লেষণ হার যেহেতু পড়াচ্ছি, একটু শ্বসনিক হারটাও একটু বলে দিই। শ্বসনিক হারকে ইংলিশে বলে রেসপিরেশন কোশেন্ট, বা শর্টে বলে আর কিউ, ঠিক আছে। আর ফটোসিনথেসিস কোশেন্ট বা সালোক সংশ্লেষণ হার পি কিউ বলে, ওকে। তো এইটার ক্ষেত্রে সূত্রটা হলো, উপরে কার্বন ডাইঅক্সাইড থাকে, কয়টা বের হয়েছে, নিচে অক্সিজেন থাকে। আর এইখানে উল্টা সূত্র, এখানে উপরে অক্সিজেন থাকে, নিচে কার্বন ডাইঅক্সাইড থাকে। তো সালোক সংশ্লেষণ আর শ্বসন উল্টা, তো ওদের সূত্রটা, ওদের হারের সূত্রটাও উল্টা।
বাট একটু ইংলিশটা সহ পড়ে রাখবা, তাহলেই হবে। ওকে। সো লাল আর নীল কালারে তো আমরা জানি সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়, গতকালকেও বলছি। ওকে, সিঙ্গেল কালার হিসেবে বললে লাল কালার বলবা। তো এই তাপমাত্রাগুলো একটু দেখবা, নামগুলো পড়ছো। গুরুত্ব বলছে ভাই, গুরুত্ব, সালোক সংশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো। এই ক্লাস 9-10 থেকে ব্যাখ্যা করে আসতেছি যে মানব দেহে জীব প্রজাতিতে, পৃথিবীতে সালোক সংশ্লেষণের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? তো এই গুরুত্ব অপরিসীম দিয়েই তাহলে ধরো শেষ করলাম। এখানে হলো তোমাদের প্রশ্ন আসছে, প্রশ্নগুলো তার এখন উত্তর করতেছ না, আমি তাও বলে দিই। এটা ডেন্টালে আসছিল, আলোর উপস্থিতিতে পানির বিভাজন। ভাই, তোমাদেরকে আজকে যে লেভেলে নিয়ে গেছি, সেইখানে এটা দুধ ভাত লেভেল লাগার কথা, ঠিক আছে? আলোর উপস্থিতি, আলো মানে হলো ফটো, আর বিভাজন মানে হলো লাইসিস, ঠিক আছে? লাইসিস। তো তাইলে ফটোলাইসিস বলে, ঠিক আছে? ফটোলাইসিস বলে, ফটো সিস্টেমও হবে না, অন্য কিছু হবে না, ফটোলাইসিস হবে। সূর্যের আলো ব্যবহার করে এডিপি থেকে এটিপি তৈরি। এডিপি থেকে এটিপি কি এমনি এমনি হয়ে গেছে না, একটা ফসফেট যোগ করা লাগছে, ইনঅর্গানিক ফসফেট যোগ করা লাগছে। আলোর উপস্থিতিতে যদি ফসফেট যোগ হয়, আলো মানে হলো কি ফটো, আর ফসফেট যোগ হয়েছে মানে কি ফসফোরাইলেশন হয়েছে, তাহলে এটা হবে ফটো ফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। সো কই গেল ফটোফসফোরাইলেশন? এই যে ফটোফসফোরাইলেশন। ওকে। সো এক অণু গ্লুকোজের সঙ্গে কত অণু অক্সিজেন তৈরি হয়? ভাই, অক্সিজেন কতটুকু তৈরি হয়? 6 অণু তৈরি হয়। মুখস্থ পড়া। ওকে, মুখস্থ পড়া। আলোক পর্যায়ে কোনটা উৎপন্ন হয়? খুবই কঠিন প্রশ্ন দিয়ে দিছে। ভাই বলো, আলোক পর্যায়ে শেষে কি তৈরি করছিলাম? এইটা আজকে যে লেভেলে তোমাদেরকে নিয়ে গেছি সেই লেভেলের প্রশ্ন, 18-19 সালে আসছিল এটা। আলোক পর্যায়ে তৈরি হয় লাস্ট পর্যন্ত NADPH2 আর ATP। এখন তুমি বলতে পারো আরেকটা কি যেন বাদ আছে ভাই? হ্যাঁ, এর সাথে অক্সিজেন তৈরি হতো, অক্সিজেনটা অপশনে, যেহেতু কোনো অপশনেই নাই, তাহলে আমরা বেঁচে গেছি। কিন্তু দেখো তো, এই দুইটা তৈরি হতো না, NADPH2 আর ATP। ওকে। সো হ্যাচ স্ল্যাক চক্রে, হ্যাচ ও স্ল্যাক চক্র মানে কি? C4 চক্র। দেখো, তোমাদেরকে যা পড়াইছি মেডিকেল অ্যাডমিশনে তাই আসছে। C4 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহী থাকে। বলতো ওই যে C4 চক্রে এরকম দুইটা ছবি ছিল, তাই না? এরকম দুইটা জিনিস ছিল। তো এখানে যে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছিল, কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছিল, ঢুকে কার সাথে যুক্ত হয়ে OAA তৈরি করলো বলতো? মনে পড়ে? নিচে কে ছিল? যদি যারা একেবারে খেয়াল করছো, আমি মাত্র খেয়াল করে দেখলাম, আমার মনে আছে, পিপির সাথে যুক্ত হয়েছিলাম। বললাম যে এখানে তিনটা জিনিস পড়তে, পিপি পড়তে, OA পড়তে, আর কার্বন ডাইঅক্সাইড ঢুকতেছিল এটা পড়তে। তিনটাও না, বলে গেলে দুইটা জিনিস। তাহলে উত্তর কি হবে? পিপি। পিপি মানে কি? পিপি মানে হলো ফসফোইনল পাইরুভেট, ঠিক আছে? বা পাইরুভিক অ্যাসিড। চক্রীয় ফটোফসফোরাইলেশন, পানির মতন প্রশ্ন। আমি মানে এত খুশি হচ্ছি এই কারণে যে আমি কিন্তু এই প্রশ্নগুলো দেখে আসিনি। আমি কিন্তু একেবারে মেডিকেলের জন্য যা ইম্পর্টেন্ট, আমি নিজে যেভাবে পড়ছিলাম আমি তোমাদেরকে সেভাবে পড়াই দিলাম। বিগত বছরের প্রশ্ন দেখো মিলে যাচ্ছে, আমি এগুলো আসলেই সত্যি করে দেখে আসি নাই। ওকে, যে প্রশ্নগুলো কি ছিল, কিন্তু যা পড়াইছি তার ভিতর থেকে দেখো। আবার খুব বেশি তোমাদের কিন্তু এক্সেসও পড়াই নাই, তোমাদের কিন্তু অনেক সময় নিয়ে পড়াই। এটা মনে হতে পারে যে আচ্ছা ভাই অনেক এক্সেস পড়াচ্ছেন কিনা, না। একটা জিনিস যতটুকু সহজে সম্ভব সেইটা পড়ার জন্য আমরা একটু টাইম দিই, কারণ এর পরের বার তোমার এই চ্যাপ্টার পড়তে গেলে বিশ্বাস করো, তোমার যদি এই সালোক সংশ্লেষণ পড়তে যাও, তোমার 1 ঘন্টা লাগবে না নিজে পড়তে, ঠিক আছে? আমার কাছে আমাকে জানাও যে 1 ঘন্টা বেশি লাগবে কিনা। চক্রীয় ফটোফসফোরাইলেশন নিচেরটা ছিল, ওখানে পানি লাগতো না, তার মানে ভুল কথা, পানি লাগতো না। ফটোসিস্টেম 1-2 নিচেরটাতে কি দুইটাই লাগতো না, উপরেরটাই দুইটাই লাগতো। ফটোসিস্টেম 1-2 লাগবে না, খালি ফটোসিস্টেম 1 লাগে। ইলেকট্রন প্রবাহ একমুখী অক্সিজেন। আচ্ছা, এরা কি বলছে বুঝলাম না, অক্সিজেন মনে হয় শব্দটা হবে না, নিচেরটার থেকে উপরে চলে আসছে, সরি এটা না। ইলেকট্রন প্রবাহ একমুখী। আচ্ছা, না, ইলেকট্রন প্রবাহ একমুখী না, কারণ ইলেকট্রন প্রবাহ এরকম ঘুরে ঘুরে আসে। তার মানে ইলেকট্রনটা এখান থেকে শুরু করে ইলেকট্রন 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 আমাদের মানে ফটো সিস্টেম 1-এ আবার ফেরত আসে। একমুখী না, চক্রাকার। সো দেখো, তিনটাই হয়ে গেল না, লাস্টেরটাই ঠিক হবে। এবং লাস্টেরটা ঠিক হবে প্রমাণ কি? যেহেতু এখানে পানির প্রয়োজন হয় না, তার মানে মানে এটাই তো আসল ছিল, পানির প্রয়োজন হয় এটা তো ভুল, তাই না? চক্রীয় নিচেরটা, ওখানে পানি লাগতো না। আর পানি যদি না লাগে, ওখানে H+ তৈরি হবে না, ইলেকট্রন তৈরি হবে না, অক্সিজেন তৈরি হবে না। সো তাহলে এখানে অক্সিজেন উৎপন্ন হয় না, এটা কিন্তু আসলে ঠিক জিনিস, ঠিক আছে? এটা কিন্তু আসলে ঠিক। ওকে। C4 উদ্ভিদ কোনটা? C4 উদ্ভিদ হলো আখ, ইক্ষু। ভাই একটু আগে পড়াইলাম, ইক্ষুতে এক্সপেরিমেন্ট করে C4 সাইকেল বের করছিল, তাহলে ইক্ষু হলো এখানকার জিনিস। ওকে, থ্যাংক ইউ। তাহলে শেষ তোমাদের পড়া। তো 1 ঘন্টা তোমাদের এক্সট্রা দেওয়া লাগলো, 2.5 ঘন্টায় শেষ করতে পারি নাই, দুঃখজনক কথা। সো ইনশাল্লাহ আমরা সামনে আবার আহ, আরো দেখবো। বাট আমি খুশি হব এটাতেই যদি তোমরা আহ এই চ্যাপ্টার নিয়ে আর কখনো প্যারা না খাও, মানে অ্যাটলিস্ট সালোক সংশ্লেষণ আর লবণ পরিশোষণ। আমি তোমাদের গতদিনই ফিডব্যাক দেখছিলাম যে ভাই লবণ পরিশোষণ নিয়ে আর জীবনেও কখনো প্যারা হবে না, সালোক সংশ্লেষণ ওটা ওই রকম হয়ে গেছে কিনা আমাকে একটু জানাবা যে এই এত কঠিন একটা জিনিস সহজ করে দিতে পারছি কিনা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।